ওই দিন রাতে এসে বললো যে আমি ঠকেছি, তোমাকে বিয়ে করে আমি ঠকেছি। কেমন ঠকছো? যে তুমি ইউজকৃত। বিয়ের কয়দিন পরে এই ঘটনা? 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ পরে সে আপনাকে বললো যে এই ধরনের কথাবার্তা, এই ধরনের কথা। আবার আমাকে জিজ্ঞাসা করলো তোমার কোনো ফ্রেন্ড আছে কিনা, এই না। তো ওই যে আমি সাদ্দামের সাথে কথা বলতাম, ওর সাথে পরীক্ষার সময় বিভিন্নভাবে হেল্প করতো আমাকে। আমার নাম নিপা আক্তার। নিপা আক্তার। বয়স কত? বয়স 27। 27 রানিং। জি জি জি। জন্ম জেলা কোথায়? কুমিল্লা। কুমিল্লাতে। আর বর্তমানে থাকছেন ঢাকায় থাকছেন। ঠিক আছে। তো নিপা, শুরু করুন, তারপরে না হয় আমরা প্রাসঙ্গিকভাবে যা বলার আপনার কাছ থেকে জানার টুকটাক আমি সেটা জানবো। জি, শুরু করুন প্লিজ। আমি ছোটবেলা থেকে শুরু করতে চাই। জি নিশ্চয়ই। আমার যখন বয়স 1 বছর 1 দিন, জি, ওই দিন আমার বাবা মারা যায়। আমরা 3 ভাই বোন। 3 ভাই 1 বোন ছিলাম। আচ্ছা। তো আমার বড় 2জন ভাই আর আমি আর আমার ছোট ভাই। আমার যখন 10 মাস কি 11 মাস এরকম সময় আর কি, আমার ছোট ভাই মানে হয়ে গেছে। আচ্ছা। আমার বাবার ক্যান্সার হয়েছিল 1993 সালে। আচ্ছা। তো কি করতো বাবা? পেশায় কি ছিলেন? বাবা একটা দোকানে ম্যানেজার ছিল ঢাকাতে। আচ্ছা। আপনারা কি তখন ঢাকাতে থাকতেন না, আমরা গ্রামের বাড়িতে ছিলাম। আচ্ছা। বাবা ঢাকায় থাকতো, আমরা গ্রামের বাড়িতে ছিলাম। আসা যাওয়া হতো আর কি। আচ্ছা। নানার বাড়ি সবাই ঢাকাতেই থাকে। তারপর বাবা মারা যাওয়ার পর আমরা তো তখন ছোট, আমাদের তো ইনকাম সোর্স বলতে আর কেউ নাই। তো মামার বাড়ি থেকে অনেক হেল্প পেতাম। আমার বড় মামা ভালো অবস্থান ভালো, তো অনেক হেল্প পেতাম আমরা। বাবাকে তখন যখন বাবার 1993 সালে ক্যান্সার হয়েছিল, তো অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে বাবার পেছনে, অনেক টাকা পয়সা সবকিছু মামার থেকে দেওয়া হয়েছিল। আচ্ছা। তারপর নানা ভাই বা মামারা চাইছিল যে মাকে নিয়ে যাবে, কিন্তু আমরা 4টা ভাই বোন কি করব? দাদা দাদি তখন চাইতেছে না যে না, আমার এত ছোট ছোট নাতি নাতনি ফেলে মানে বউকে আমরা দিব না। তো আমার কাকু ছিল, অবিবাহিত ছিল। এখন সবাই ডিসিশন নিল যে কাকার জন্য মাকে রেখে দিবে, যেহেতু আমরা সবাই ছোট। বাবার ছোট ভাই? হ্যাঁ, বাবার ছোট ভাই রেখে দিবে, এটাই ভালো হবে। তো প্রথমত মা রাজি ছিল না, পরে যখন আস্তে আস্তে সবাই বুঝালো নানা বাড়িতে রাখবে, ঠিক আছে আমাদেরকে নিয়ে যাবে, আমরা গ্রামের বাড়িতে থাকবো, তারপরও কোনো একটা প্রবলেম হবে, মানুষ একটা কথা বলে ফেলবে, কারো মুখ তো আর চাপা দিয়ে রাখতে পারবে না। সবাই বুঝাচ্ছে এটা যে ওরা থাকবে, ওদের বাবার বাড়িতে থাকবে, ভালো থাকবে, আর এটা তো অন্য কেউ না, নিজের আপন কাকা। তো এটা বলার পর বাবা মারা যাওয়ার 3 বছর পর মায়ের সাথে আর কি বাবার বিয়ে হয়। হ্যাঁ, বিয়ে হওয়ার পর দেখ ভালো, আমাদের বাবা নাই, বাবা মরে গেছে, এটা আমরা বুঝতে পারিনি। ছোট তখন আমাদের বয়স 3-4 বছর, আমার ছিল, আমার ছোট ভাইয়ের 3 বছর এরকম। আমরা মানে বাবার অভাবটা কি আমরা বুঝতে পারিনি, কখনো বুঝতে পারিনি। মানে আপনি ছোটবেলা থেকেই জেনেছেন যে কাকাই হচ্ছে আপনার বাবা? কাকা এতটুকু জানতাম। মানে আস্তে আস্তে যখন বড় হলাম, আমরা সবাই কাকা ডাকতাম, তো এটা নিয়ে মানে কেউ বলতো কেন কাকা ডাকিস, এত আদর করে বাবার ডাক। কাকা জানছি কাকাই, মানে এতটুকুই, কিন্তু আমাদের বাবার মতো সবকিছু তো আমাদের কাকা। আচ্ছা। আমি পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম। তো ক্লাস যখন আমি 4 পড়ার অবস্থায় 26 মাসে ফুল লাগবে, আমাদেরও স্কুলে অনুষ্ঠান হবে, তো সবাই ফুল অ্যারেঞ্জ করতেছে, কিন্তু আমি পারতেছি না, আমি ফুল আনবো কোথা থেকে, মানে এরকম একটা চিন্তাধারা যে কোথা থেকে ফুল আনবো। একটা ভাইয়া শুনলো যে আমি ফুলের জন্য করতেছি, তো ভাইয়া বললো যে তোর কি ফুলের দরকার? তুমি হ্যাঁ ভাই, আমার না ফুলের দরকার। তো বললো আচ্ছা তোকে আমি ফুল দেবো, তুই বিকালবেলা ওখানে আসিস, একটা জায়গার নাম। কোন ক্লাসে তখন? আমি ক্লাস 4 তখন। ক্লাস 4-এ? ফুল কেন? মানে 26 মার্চের সময় অনুষ্ঠান হবে, স্কুলে অনুষ্ঠান হবে, সবাই ফুল নিবে, আমার হাতে ফুল থাকবে না, এটা। আচ্ছা আচ্ছা। তো ফুল খুঁজছিলেন আপনি? হ্যাঁ, ফুল খুঁজতেছিলাম তখন, কিন্তু তখন পাওয়া যায় না, যেহেতু গ্রামে। আমি ওখানে গেলাম। আচ্ছা। তো ভাই একটা ঝোপের আড়ালে আমাকে ডাক দিল, আমি ওখানে গেলাম পর ভাইয়া ফুল কই, পরে দাঁড়া দিচ্ছে, তোকে পরে দিব। তো বলুন আমার গায়ে আর কি হাত দিচ্ছে, অস্বাভাবিকভাবে হাত দিচ্ছে। তো আমি তো ছোট, তখন কিছু বুঝি না। তো আমি তখন কান্না করতেছি যে ভাইয়া এটা কি, আমি মানে কান্না করতেছি, আপনি কি করতেছেন, আমি সবাইকে বলে দিব, আপনি তো আমাকে ফুল দিবেন, ফুল দেওয়ার জন্য ডাকছিলেন, কিন্তু এরকম করার কি, মানে এরকম করে কান্নাকাটি করতেছে। তখন আমার চেপে ধরে রাখছে যে আওয়াজ করিস না, চুপ, আওয়াজ করিস না। তো আমি তখন কান্নাকাটি করতেছি, করার পর তখন ভাইয়া মানে কিছু করতে চাইছিল অস্বাভাবিকভাবে, তো আমি বুঝতে পারতেছি না যে কি করব। তখন আমি কান্নার পরিমাণটা বাড়িয়ে দিলাম। তখন ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে, আমার গালে বাবা হাত দিয়ে বললো যে ঠিক আছে তুই চলে যা, তুই কাউকে কিছু বলিস না। আচ্ছা।
তো এটা আমার একটা কাকা দেখলো আর যে উনি আর আমি ওখানে ছিলাম। আচ্ছা, কাকাটা দেখার পর কি করলো, উনি আমাকে আর কিছু বললো না বা ওনাকে কিছু বললো না। আমি তো ছোট, আমাদের কিছু হয়নি বা কি, আমি তো তখন কিছু বুঝি না এগুলা কি। তা আমি বাসায় চলে আসলাম। আসার পর তার 1-2 দিন পর আর কি দুপুরবেলা আর কি মা ডাক দিল আমায়, যেদিকে আয়। বলছে কি, বলে যে তোকে নাম ধরে বললো যে ও ও ও তোকে কি করছে। বলছে না মা কিছু করে নাই তো, ওর সাথে ওখানে গেলি কেন? তো আমি বললাম যে না কিছু করে নাই, এমনিতে আমি ফুলের জন্য গেছি, এটা বললাম। তো বলার পর মা কিছু বলে নাই। পরের দিন বাবাকে আবার ওই কাকাটা বললো। বলার পর আমাকে খুব মারা হলো। মানে একটা মানুষ এত মারে ফ্যামিলি থেকে, যে মা বাবা খুব খুব মারতেছিল, যে কি করছে বল। তো আমি বলছি আমাকে কিচ্ছু করেনি। আমার 2টা হাত বেঁধে উপর দিয়ে হাত ছিল আর পাগুলা নিচে কিছু ছিল না, পাগুলা ছাড়া ছিল। ওই অবস্থা আমার গায়ে পিঁপড়া ঢেলে দিছিল। পিঁপড়া ঢেলে দিয়েছিল মানে আমি শিকার যাই যে কি হয়েছে। লাল পিঁপড়া? হ্যাঁ, লাল লাল বড় বড় পিঁপড়াগুলা। এটা চাচা মানে আপনার বাবা? মা বাবা দুজনেই। বাবা বলতে মানে চাচা? কাকা। হ্যাঁ কাকা। মানে কি করছে, তুই কেন গেলি ওখানে, কি করছে, শিকার যা। দেখেছিল যেন কি একটা কাকা, আপনারই আবার না আমার আপন না, দুঃসম্পর্কের কাকা দেখেছিল, দেখে আপনার বাবা মাকে বলেছে, তো বাবা মার শিকার যাওয়ার জন্য লাল পিঁপড়া দিয়ে দিয়েছে। হ্যাঁ বললো পিঁপড়া দিয়েছে, খুব মারতেছিল। ওকে, তা আমার তো কিছু, আমি তো শিকার যাই না যে না কিছু করছে, তো আমরা শিকার যা তাহলে মারবো না। মানে এত পরিমাণে মারা হয়েছে যে আমার আর নিঃশ্বাস নিতে পারতেছে না, খুব মারা হয়েছে। তো মারার পরে বললাম যে হ্যাঁ কিছু করছে, কি করছে সেটা তো নিজে বলতে পারি না, কিছু করছে। তো দেন ওখানেই মারা হয় না। তো না হওয়ার পর আর কয়দিন পর আর কি, যে মা কোনো কিছু হইলে ওটা নিয়ে আমাকে বিভিন্ন কথা শোনাতো, যে তুই ভালো না, তুই এরকম করস, তুই আমার মান সম্মান ডুবাবি, এই করে খুব মারতো। আর আমি খুব কালো ছিলাম। আচ্ছা, খুব কালো, এটা নিয়ে শুনতে হতো কথা। গ্রামের বাড়িতে খুব কথা শুনতে হইতো, কালো, এত কালো, মানে কেউ দেখলে নাক চিটকাতো, কালো, এরকম একটা জিনিস। ব্যাপারটা তখন ওই যে পড়াশোনা খুব ভালো ছিলাম, তখন নিজের ভিতরে আস্তে আস্তে মানে কেমন জানি একটা কাজ করতেছে, সবাই এরকম বলে, আর এটা নিয়ে আমার সারাক্ষণ কথা শুনতে হচ্ছে। আসলে তো আমি কিছু করিনি। যে কোনো সমস্যা হলে মা আমাকে এগুলো নিয়ে কথা শোনাতো। কোথায় যেতে চাইতাম মা দিত, হ্যাঁ এই জন্য যাবি নাকি, মা এটা বলতো। মা এখন বুঝি হয়তো মা শাসন করতেছে, কিন্তু শাসন করাটা এইভাবে হয়তো উচিত ছিল না, বোঝাতে পারতো, তো এটা না করে এরকম করতো। তো আমি খুব ডিপ্রেশনে ভুগতেছিলাম, যে কারো কাছে কিছু বলতে পারতাম না, কিন্তু নিজে নিজে একা একা বসে কাঁদতাম। আচ্ছা, আমার মেজো ভাই ও আবার মাঝে মাঝে বলতো, এই তোর মা কি বলে রে এটা, ও আমার 2 বছরের বড়, তো তখন ও ছোট, মা তোর কি বলে রে এটা, না জানি না মা কি বলে এটা। তো মা যখন ওই ছেলেটার বাবার নাম উল্লেখ করে বলতো, ওই ছেলের সাথে এরকম করতে চাস, কোথাও যাবি, কোথাও যাওয়ার নাম করলে হ্যাঁ ওর কাছে যাবি, মানে এরকম কিছু। তো ভাই বলতো ওর নাম কেন বলে, আমি জানি না রে, আচ্ছা বাদ দে না। তো আমরা ভাই বোন, ছোট মেজো ভাই আর আমি খুব মিল ছিলাম, মানে খুব মিল। যা সমস্যা তো দুজন দুজনকে খুব ভালোবাসতাম, ভাই বোন দুজনকে। তো এরকম চলতে চলতে ক্লাস 7 চলতেছে, পড়াশোনা যে ওই যে একটা ভালো একটা পড়াশোনা একটা পর্যায়ে ছিল, ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। আমি আর পড়াশোনাটা ঠিক মতো নিতে পারছি না। এটা হওয়ার পর আমি যেটার সঙ্গে জড়িত না সেই দোষটা আমার কাছে আসছে, এবং এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছে ফ্যামিলি। ওই যে আমি কালো, মানে কেউ তাকে আসছে হয়তো বলতেছে যে তুমি তো তোমার গোষ্ঠীর বাহিরে, তবে একটা কাজ হতো, যদি ফর্সা হতো চেহারাটা মোটামুটি ভালো হতো। এগুলো নিয়ে আপনাকে বলছিল? খুব বলা হতো, মানে আমি শুনতাম, কিন্তু কাউকে কিছু বলতাম না, মাকেও বলতাম না যে মা আমাকে এটা বলে, কোনোদিনও মাকে কিছু বলতাম না, যে যাই বলুক না কেন। এরকম করতে করতে আমার আর মানে পড়াশোনার দিকে আর মন নাই, ওই এসব নিয়ে সারাক্ষণ চিন্তাধারা ছিল। তো ক্লাস 6-এ যখন উঠি তখন মানে খুব অসুস্থ হয়ে যাই আমি এসবই এর ভিতরে। তো ডাক্তার বলতে এই সেই জন্ডিস, এই সেই রোগ, কিন্তু আসলে না, মানে মূলত আমার কি সমস্যা সেটা আমিই বলতে পারবো, যে আমি এগুলো নিয়ে খুব টেনশন করি, যে কি হলো, মানে কেন এরকম হচ্ছে আমার সাথে। তো এটা হওয়ার পর ক্লাস যখন আমি 7-এ পড়ি, তো তখন আমাদের মোটামুটি ভালো চলতেছে, ফ্যামিলি ভালোই চলতেছে, মানে কোনো দিক দিয়ে কোনো সমস্যা দেখতেছি না। 2005 সালে আমার মেজো খালামণি মার্ডার হয়। ঘটনা কি ছিল, মানে আপনি কিভাবে দেখলেন, কিভাবে জানলেন? সেটা জানা হলো যে আমার মেজো খালামণি আমাদের বাড়ি থেকে 2-3 গ্রামের পরে ছিল। মেজো খালামণির লাশটা পানিতে ভেসেছিল।
আপনি খবর পেলেন কিভাবে, আপনি জানলেন? আমাদেরকে ওনাদের মানে ও বাড়ি থেকে আমাদেরকে খবর দেওয়া হলো আর কি। তো আমরা যখন গেলাম, গিয়ে দেখলাম যে লাশটা অস্বাভাবিকভাবে কিছু মা বুঝতে পারলো যে আমার বোনের এরকম হলো কেন, মানে একটা মানুষকে মেরে পানিতে ফেলে দেওয়া হলো, তার শরীরের অস্বাভাবিক কিছু দেখা গেল। তো মারা যাওয়ার পর মানে এই একটা সমস্যা শুরু হয়ে গেল, আচ্ছা, যে এই একটা আরেকটা জিনিস মানে মাথায় এফেক্ট করলো, যে এরকম একটা কিছু আমাদের লাইফে হয়ে গেল। যে আমার খালামণি খুব ভালো ছিল, আমাদের খুব আদর করতো, ওকে, মাও খুব মানসিকভাবে মানে ইয়ে হয়ে গেল। তো এটার পর খালামণি কিছুদিন মারা যাওয়ার কিছুদিন পর কি হলো, আমার বড় ভাই তখন ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিল, পরীক্ষা টেস্ট দেওয়া হয়ে গেছিলো, পরীক্ষাতে ছিল। তো শুনতে পারলাম মানে খালামণি মারা যাওয়ার কয়েকদিন পর শুনতে পারলাম যে ভাই একটা রিলেশন করতেছে। আপনার বড় ভাই? হ্যাঁ, বড় ভাই একটা রিলেশন করতেছে, তো ওনারা দিবে না ভাইয়ের কাছে, বা আমরা ওটা আনবো না, এরকম কিছু চলতেছে, এরকম নিয়ে আর কি চলতেছে। মানে কি যে একটা অবস্থা, মানে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তখন আপনি কোন ক্লাসে? ক্লাস 4? ক্লাস 7। ক্লাস 7, ওকে। ভাইয়া রিলেশন করছে, এখন ওনারা দিবে না, আমরাও আনবো না, এরকম কিছু আর কি। ভাইয়া তো তখন ছোট ছিল, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, তখন তার আমরাও সবাই ছোট ছিলাম, কিভাবে সম্ভব এখন? জি, মানে যার সাথে রিলেশন করছে তো উনি তো ভাইয়াকে বিয়ে করবে, ভাইয়ের সাথে আসবে, এটা নিয়ে ওনাকে খুব মারা হইতো। তো ওনাকে মারা হইতো, প্লাস ওনারা আমাদের এখানে আসতো, আয়েশা আমাদের সাথে ঝামেলা করতো, যে আমাদের মানে মেয়েকে এই করছে সেই করছে, এইসব নিয়ে খুব ঝামেলা হতো। তো ঝামেলা হওয়ার পর এরকমভাবে চলতেছিল। তো আমি যে ওই যে ক্লাস 4 থেকে কিন্তু আর কোনো ছেলেদের সাথে কোনোদিন কোনো ছেলের সাথে আমি আর মিশি না। ওই ঘটনার পর থেকে কোনো ছেলেদের সাথে আমি মিশি না। এবং বাড়িতে কোনো ছেলে আমার পরিচিত হোক অপরিচিত হোক, কারোর সাথে কোনো কথা নেই। স্কুলে যেতাম, আসতাম, পড়াশোনা করতাম, যতটুকু পারতাম, এভাবে চলতো। আচ্ছা, এখানে চলতেছে এই সমস্যাটা ভাইয়ের ইয়েটা নিয়ে। তো ভাইয়াকে তখন আর ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেওয়া হয়নি, ভাইয়াকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো মামার কাছে। তো ভাইয়া একটা দোকানে ম্যানেজারি ইয়েতে ঢুকলো, খুব ভালো ইয়েতে চলতেছে। 2008 সালে ওই ভাইয়া ওনাকে বিয়ে করলো। তখন আপনার ভাইয়া কি করে, বয়স কত? ভাইয়া তখন শেয়ারে ব্যবসা করে। আচ্ছা, 23-24 বছর ভাইয়া তখন যে মেয়েটাকে লাভ করতো তাকে বিয়ে করলো। তা অনেক কিছু হয়ে বিয়েটা হয়েছে, অনেক কাহিনী হয়েছে, অনেক কিছু হয়েছে। ওনারা ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট না, বাট আপনার গল্পটা ইম্পর্টেন্ট। এখন আমার যে গল্পটা ইম্পর্টেন্ট, তো এটা নিয়ে যা কানা হলো, আনার পর থেকে এখন আবার ফ্যামিলিতে আরেকটা সমস্যা, যে আছে না বউ শাশুড়ির সমস্যাটা, জি, ওইটাই চলতেছে। মানে মা বা ভাবি, মানে ওনাদের প্রতিদিনে কিছু নিয়ে সমস্যা হচ্ছে। তো কিন্তু আমাদের ভাই বোনদের সাথে বা আমার সাথে কোনো সমস্যা হয়নি, ভাবির সাথে কখনো কোনো সমস্যা নেই, ভালোই চলতেছে। এরকমভাবে চলার পর যখন মানে এগুলা আমি ক্লাস তখন 9-এ পড়ি। আচ্ছা, ক্লাস 9, ঢাকা নরসিংদী থেকে তো একটা ছেলে আমাদের ওখানে একটা কাজে আমাদের ওখানে গেল। আচ্ছা, আমাদের ওখানে যাওয়ার পরও আমাদের মানে বাসার পাশেই তারা বাসা ভাড়া নিল। নেওয়ার পর ওরা আবার মার সাথে কথা বলতো, বা মাকে কাকি ডাকতো, খুব ভালো। মা কিন্তু ওই ডিপ্রেশনে ছিল যে আমার মেয়েটা কালো। এখন মা আস্তে আস্তে আমি বড় হচ্ছি, এখন আবার মানে চিন্তা যে আমার মেয়েটা কালো, কিভাবে বিয়ে দিব, মানে এটা খুব চিন্তা করতো সবাই, যে মেয়েটাকে বিয়ে দিব কিভাবে। কয় বোন ছিলেন আপনারা? আমরা 2 বোন। ওই কাকার ঘরে একটা মেয়ে হয়েছিল। আপনি ছোট বোন? হ্যাঁ, না আমি বড়, আমার কাকার ঘরে একটা মেয়ে। আচ্ছা, হ্যাঁ। তো আপনি কি কাকাই বলতেন না বাবা বলতেন? হ্যাঁ, কাকাই বলতাম। আমরা 4 জন কাকাই বলতাম, ছোট বোনটা বাবা বলতো। হ্যাঁ, বাবা বলতো। মা একদিন রাস্তায় কি করতেছে, মানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, ফর্সা মেয়ে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যাওয়ার পর মা বলতে চায়, আল্লাহ তুমি আমার ছোট মেয়েটাকে যা দিলা, আমার বড় মেয়েটাকে এরকম করে তৈরি করলা যে আমার মেয়েটাকে আমি একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না। এটা আপনার সামনেই বলেছে? না, আমি ছিলাম না তখন। আচ্ছা, আমাদের অবস্থান তখন মোটামুটি ভালো, ভাইয়া শেয়ারে ব্যবসা করতেছে, ভালো, খুব ভালো। মা এটা বলার পর একজন শুনলো, ওই যে যারা বাসা ভাড়া নিচ্ছে আমাদের ওখানে, ওই একজন শুনলো। মানে কার কাছ থেকে শুনেছে? মা বলতেছে, এটা ও শুনলো। আচ্ছা, ও হেঁটে যাচ্ছে, মেয়েটাও হেঁটে যাচ্ছে, মা ওই কথাটা তখন বললো, জুড়েই বললো। তো বলার পর আমি তখন স্কুলে ছিলাম। তো শোনার পর ও কি করলো, আমার একটা আপুর সাথে ওর ভালো মানে যোগাযোগ ছিল। তো আপুকে বললো যে এরকম মানে ওকে আমার ভালো লাগে, ওকে বলা নিয়ে আমাকে একদিন খুব মানে ইয়ে করতেছে, যে তুই এভাবে মানে জীবন চলে কেমনে, খাওয়া দাওয়া না করলে কেমনে হবে, এরকম ও শুনতেছে। ও শুনলো, শোনার পর আপুকে বললো যে আপু ওকে একটু ডাকেন, আমি ওর সাথে একটু কথা বলবো। আমাকে ডাকা হলো। তো ডাকার পর আমি গেলাম, ওই আপুর ঘরে গেলাম, যাওয়ার পর বললাম যে কেন ডাকছেন আমাকে। তো ডাকার পর বললো যে তুমি বসো, তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা, বললাম যে কি কথা, বল তুমি বসো। বলে যে ছেলেটার নাম কি ছিল? নাসির। ওকে, হ্যাঁ। তো বলার পর বললো যে তুমি ভাত খাওনি কেন?
বলছে না আমার না খেতে ইচ্ছা করতেছে না, আমার ভালো লাগে না, আমার খাইতে ইচ্ছা করে না। তো বললো যে আমার সাথে ভাত খাওয়া। বলছে না আপনার সাথে আমি খাবো কেন, এটা বলে আমি ওখান থেকে চলে আসছি। আচ্ছা। তো উনি আর খায়নি। চলে আসার পর এখন আমি খাইনি, উনিও খায় না, মানে দুজনে না খায় অবস্থা আছে। তখন আপু বললো যে এখন আপুকে বলো, ওকে বলবো না আমাকে একটা চিঠি দিতে, 2009 সাল, তখন ওকে বলবেন একটা চিঠি দিতে, যে চিঠিতে আমি মানে ও আমাকে বলবে যে আমি কেন খাইনি বা ওকে আমাকে খেতে বলতে হবে এরকম কিছু। তো আমি কি বলবো, কেন করবো এটা? যখন আপু এটা বললো আমি তো প্রথম রাজি না, পরে আরেকটা ফুপি ছিল, সেও বললো যে বকর না, কি হয়েছে, সমস্যা কি, এটা তারা মহাভারত কিছু না, ও চলে গেলে তো তারপরে তার কোনো কিছু না, তার সাথে তো আর কোনো যোগাযোগ নেই। তো আমি রাজি হলাম, আচ্ছা ঠিক আছে চিঠি লিখবো। এখন চিঠি লিখতে গিয়ে আমি একবার কি চিঠি লিখবো আমি তো বুঝতে পারতেছি না কিভাবে লিখবো। তো একবার চিঠি লিখতে গিয়ে 10টা পেজ নষ্ট করলাম, চিঠি আমার লিখতে পারিনি আমি। অনেক কষ্ট করে চিঠি লিখলাম, লিখে ওনাকে দিলাম যে আপনি কেন খাননি, আপনি নাকি খাননি। আপু বললো আচ্ছা ঠিক আছে আপনি খান, আমিও খাবো। তো এটা বলার পর ও খেলো। এরকম 2-3টা মানে চিঠি দেওয়া হলো আর কি, 3টা। তো আমি আসলে একটাতে লিখলাম যে আচ্ছা আপনি কি চান আমার কাছে, মানে কেন এরকম বলতেছেন। তো বললো যে চোখের ভাষা বুঝে না সে মনের ভাষা বুঝবে না, তুমি কি আমার চোখ দেখে বুঝতে পারো না যে আমি কি বলতে চাই? না আমি তো কিছু বুঝতে পারিনি। ওইটার বলার পর তার কয়েকদিন পর ওরা চলে আসলো, ওদের কাজটা শেষ, ওরা চলে আসলো। আচ্ছা। তো আমার বাবা তখন ফোন ব্যবহার করতো, আমি বা মা কেউ ব্যবহার করতাম না। তো বাবার ফোন নাম্বার নিয়ে আসা হলো। তো নিয়ে আসার পর ও মাঝে মধ্যে ফোন দিত, আপুর সাথে কথা বলার জন্য ফোন দিত, যে আপুর সাথে কথা বলবো। তো আপুর সাথে কথা বলা তখন তো আমরা আমাকে দিত, তো আপুর সাথে ফোন দিলে বুঝতাম যে আমার সাথে কথা বলবে এরকম ভাবে। তো ওনার কথা আমার খুব ভালো লাগতো, ওনার কথা বোঝানো, খুব সুন্দরভাবে কথা বলতে পারতো, গুছিয়ে কথা বলতে পারতো, সেটা আমি তখন পারতাম না। উনি কথা বলতে পারতো খুব সুন্দরভাবে, তো ওনার সাথে আমি কথা বলতাম, ভালো লাগতো। এরকম করতে করতে এসএসসি পরীক্ষা দিলাম, মানে ওনার সাথে আমার যোগাযোগ হতো এরকম কি 1 মাস 15 দিন 20 দিন এরকম আর কি, এতদিন পর পর আর কি ওনার সাথে আমার যোগাযোগ হতো। তখনও কি মানে ওনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক তৈরি হয়েছে নাকি জাস্ট এমনিতেই হাই হ্যালো করেন? তখন আর কি সে বললো আর কি এরকম মানে অনেকদিন পার হয়ে যাওয়ার পর আর কি উনি বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আমিও উচ্ছ্বাস, বয়স তখন ক্লাস 9 থেকে 10 উঠলাম, বা আবেগের বয়স, আমিও ঠিক আছে কথা বলি। আমার কথা ওনার সাথে আমার কথা বলতেই ভালো লাগে। এবার প্রেম ভালোবাসা কি জানি না তখন সেটা বুঝতে পারি, কিন্তু আমার ভালো লাগে, ওনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো। তো ভালো লাগার পর কথা বলতাম, মাঝে মাঝে এরকম ফোন দিত, কথা বলতাম। উনি তখন বললো জানো তোমাকে কেন এত ভালোবাসি, এরকম এরকম তো আমার মা একদিন এটা বললো। আর আমি তখন মনে মনে এটা চিন্তা করলাম যে আমি যে কাকির মেয়েকে আমি বিয়ে করবো, এবার যা কিছু হোক। এখন ওর চিন্তা আর কি যে আমাকে আসলে আমার ফ্যামিলি দিবে কিনা ওর কাছে, সেরকম চিন্তাধারা হইতো, এরকম চিন্তাধারা ভাবনা করতো। করার পর আস্তে ধীরে চলতে চলতে তখন 2010 সাল, আমি তখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছি। তো দেখা করতো, আসার পর আর কি ওর সাথে এরকম হয়েছে যে ওর সাথে আমি দেখা করব রাতের বেলা, ও আপুর বাসায় আসলো। তো আমি মানে আমি আমার ঘর থেকে বের হলাম, ওর সাথে আমি দেখা করলাম। মানে এরকম হলো যে ওর সাথে আমি দেখা করব, ও আমাকে অনেক দিন পর কাছে পাইছে, ও আমাকে ধরবে, এরকম কিছু চিন্তাধারা ছিল যে আমাকে ধরবে, জড়িয়ে ধরবে, বা আমি ওইরকম কিছু। তো ও মানে এরকম করে আবার হাতটা সরায় ফেললো, সরায় ফেলে মানে হাতে ব্যথা পাইছে, তারপর হাতটা সে সরে ফেললো, যে সে আমাকে কোনোদিনও টাচ করবে না। মানে ওর চিন্তাধারা ছিল যে সে আমাকে কোনোদিনও টাচ করবে না, যা করবে মানে পরে, মানে ওর চিন্তাধারা এরকম ছিল। তো হওয়ার পর ওটা যাওয়ার পর যখন এসএসসি পরীক্ষার পর ইন্টারমিডিয়েটে উঠলাম, তখন আবার কি হলো যে আবারও বললাম যে ওর সাথে আমি দেখা করব, তো এখন কিভাবে দেখা করব? দেখা করা তো একটা ব্যাপার আছে, বাড়িতে আসা লাগবে না, এটা মোটামুটি বাড়িতে জেনে গেল, আমার বাড়িতে জেনে গেল। জানার পর আর কি বড় ভাই আর কি আমাকে বললো যে মুনি এটা কি ঠিক? আমি আবার ভাইকে বললাম যে ভাই আমার প্রতি বিশ্বাস রাখতে পারবো না। যখন ভাই একটা সময় আমাকে বোঝালো এরকম কিছু করিস না, ভাইয়া ভুল করছি, কিন্তু তুই করিস না। তো আমি ভাইয়া ঠিক আছে, আমি এসব কোনোদিনই করবো না। যখন ভাই আমাকে বোঝালো তখন ভাইকে আর কিছু বললাম না, চুপচাপ শুনে গেলাম। এখন 2010 সালে ওর সাথে আমার দেখা করতে হবে, যখন ইন্টারমিডিয়েটে পড়তেছি তখন বললাম যে ওর সাথে আমি দেখা করবো, ওকে ফোন দিলাম। তো ফোন দেওয়ার পর একটা জায়গা সিলেক্ট করা হলো যে এখানে দেখা করব। দেখার পর তো ও আমাকে আসার আগে বললো যে আমি তোমাকে দেখা করব, তবে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি সেটা দিবা? ও তখন নারায়ণগঞ্জে, কি নাম ছিল ছেলেটার? নাসির। হ্যাঁ, নাসির তখন বললো যে আমি তোমার সাথে দেখা করব, তুমি কি সেটা দিবা? তো বললাম যে কি? তো বললো যে আমি তোমাকে একটা কিস করব। তো আমি তখন বললাম যে তোকে না আমি থাপড়ায় নারায়ণগঞ্জ আবার পাঠাই দেবো,
নাসিরকে বললেন? হ্যাঁ, ডাইরেক্ট আমি এটা বলতেছি ওকে। তো বলতেছে, হাসতেছে, বলতেছে দেখ পাগলি বলে কি, ও আমাকে সবসময় পাগলি বলতো আর কি। যাক হলো, তো ওর সাথে আমার দেখা করার আসলো। আর আসার পর আমার একটা আপুর বাসায়, অন্য আর একটা আপুর বাসায় দেখা করলাম। দেখা করার পর ওর সাথে তাও আমার দূরত্ব 2.5 হাত 3 হাতের মতো এরকম দূরত্ব বেজায়, কথা বললাম, দেখা করলাম। করার পর ও চলে আসলো নারায়ণগঞ্জে, আমি চলে গেলাম বাসায়। তো তারপরে সে ফোন দিল আমাকে, ফোন দিয়ে বললো যে জানো আমি তোমাকে চাইলে কিছু করতে পারতাম, চাইলে তোমাকে একটা কিস করতে পারতাম, কেন করিনি জানো? বললাম যে কেন? যে আমি যদি তোমাকে এখন একটা কিস করি তাহলে এখানে সব কিছু শেষ। আমি জানি তুমি কেমন ধরনের মেয়ে, এখানে সব কিছু তুমি শেষ করে দিতা, কিন্তু আমি সেটা করিনি। আমার দরকার তোমাকে সারাটা জীবন, আমার সারাটা জীবন ভালোবাসা নিয়ে আমি থাকতে হবে, তোমার ভালোবাসা নিয়ে। তো আমি এই সামান্য কতটুকু একটা কিসের জন্য আমি আমার সারাটা জীবন নষ্ট করতে চাই না, আমার ভালোবাসার মানুষটাকে আমি হারাতে চাই না। ঠিক আছে, আপনাদের মধ্যে ধরনের কিছু কথোপকথন হয়েছে। হ্যাঁ, এটা যখন শুনলাম, এটা শোনার পর আমি তো তখন বললাম যে না, একে ছাড়া যাবে না। মানে সামহাও আপনার তাকে এই ধরনের কথার পরে খুব ভালো লেগে গেল? হ্যাঁ, ভালো লেগে গেল, একে ছাড়া যাবে না। তো আচ্ছা, আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা করি, ওর ভাবে থাকুক। যেহেতু সবাই বলতো যে আমি কালো, আমার বিয়ে হবে না, এই সেই, তাহলে তো আমার সমস্যা নেই, আমি পড়াশোনা করি, ওর কাজ করুক। তখন ওই বাইরে চলে যাবে। আচ্ছা। তো কলেজে যখন লেখাপড়া করতেছি, সবার একটাই কথা, তুই এত কালো কিছু ব্যবহার করতে পারিস না, কিছু ব্যবহার কর। এখনকার মেয়েরা কত কিছু ব্যবহার করে, কিছু ব্যবহার করে ফর্সা হ, এরকম কিছু বলতেছে। এমন ফ্রেন্ড আছে যে টাকা ধার নিল, তো টাকা ধারের বদলে কি বললো যে আচ্ছা ঠিক আছে, টাকাটা পরে দিচ্ছি, এ বলে দোকান থেকে আমাকে ফর্সা হওয়ার ক্রিম দিচ্ছে। জিনিসটা কেমন? আচ্ছা তুই এটার দরকার কি? আমি যেমন তেমনই থাকি না, জি, দরকার কি? এটা করলাম, কয়দিন পর তো আমি আবার যেসব হয়ে যাব, তো দরকার কি? তার থেকে এমনি থাকা ভালো। এরকম করে চলতেছিল। আমি যখন প্রাইভেট ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিলাম, তখন আমি হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়তাম একটা ম্যামের কাছে। তো আমার হিসাব বিজ্ঞান খুব ভালো ছিলাম, খুব ভালো স্টুডেন্ট ছিলাম, যে কোনো কিছু আমাকে দেখাতো, একটা চ্যাপ্টার একটা কিছু দেখাতো, দ্বিতীয়বার দেখাতে হতো না। তো এভাবে ভালো মোটামুটি ওই যে ক্লাস 4 থেকে ছেলেদের সাথে কথা বলা বন্ধ হয়েছে, এখন আস্তে আস্তে ছেলেদের সাথে মিশতেছি। এবার একজনের সাথে ভালোবাসার সম্পর্ক হোক আর ওদের সাথে ক্লাসমেট হোক, এভাবে চলতেছে, মিশতেছি। মিশার পর ওদের সাথে ভালোভাবে চলতেছি, পড়াশোনা করতেছি। তো মেয়েদের সাথে যাদের সাথে মিশি, একজনকে বলতেছে আর কি যে ও খুব ভালো মেয়ে। আমার একটা ফ্রেন্ড ওর আরেকটা ভাইকে গিয়ে বলতেছে ও খুব ভালো মেয়ে, ওর সাথে নির্দ্বিধা চলা যায় যে কোনো জায়গাতে, খুব ভালো মেয়ে। হ্যাঁ, বলতেছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, ও কেমন ভালো মেয়ে দেখবো, তোর ওর নাম্বারটা দিস। এটা বলার পর তো বললো যে তো নাম্বার ইউজ করে না, কোনো নাম্বার ইউজ করে না, ওকে আর ওর নাম্বার দেওয়া যাবে না। তো আচ্ছা ঠিক আছে, ওকে দেখবো, অতটুকু ওখানে অতটুকু। আর যে এই যে এর সাথে যে আমি দেখা করলাম, ইয়ে করলাম, তারপর থেকে ওর সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিলাম, যে এর সাথে আমি এখন কথা বলবো না, দেখি না ও ভালো কোনো পজিশনে যায় কিনা। ওর মায়ের নাম্বার তো আমার কাছে আসছে, ভালো একটা পজিশনে যখন যাবে তখন আমিও আমার পড়াশোনাটা শেষ করি, সবকিছু মাথা থেকে দূরে ফেলে আমি আমার পড়াশোনাটা করি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি অ্যাকাউন্টিং এ অনার্স করবো, এরকম ইচ্ছা ছিল। তো তখন আপনি ইন্টারে পড়েন? ইন্টারে পড়ি, ইন্টার পরীক্ষার্থী তখন, পরীক্ষার্থী। তো আমার যখন পরীক্ষা চলে আসতেছে, এখন আমার ফোনে দরকার। মেজু ভাইকে বললাম, দেখ ভাই, এখন তো আমার পরীক্ষা চলে আসছে, এখন আমি কি করবো, আমার তো ফোনে দরকার। এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি ভাইকে বলবো। এদিকে সাংসারিকভাবে যেটা হচ্ছে যে ভাই বা মায়ের সাথে ভাবির সাথে প্রবলেম চলতেছে অনবরত। এখন যুদ্ধ চলতেছে। এখন সবাই বলতেছে যে এভাবে তো হয় না, মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, যেহেতু মেয়েটা বড় হয়েছে, মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। এরকম ভাবে সংসার তো নষ্ট হয়ে যাচ্ছে। এখন 2 দিন পর মেয়েটা দেখতে এমনিতেই কালো, তারপর যদি সমস্যা এরকম ফ্যামিলিতে এরকম সমস্যা, কেউ ভালো কোনো জায়গা বিয়ে দিতে পারবে না, এমনিতে তো ভালো জায়গা বিয়ে দিতে পারবে না, এরকম মানুষ বলে, মুখের উপরে এসব কথা বলে, খুব খারাপ লাগে। তো এসব চলতে ছিল। তো ভাই আমাকে ফোন দিল, যখন মেজো ভাই বললো যে ভাই ওকে ফোন দেন, ওর তো এখন ফোনটা লাগে, যেহেতু সবার সাথে যোগাযোগ করতে হবে, পরীক্ষা চলে আসছে। তো এটা বলছে, ভাইয়া ফোন দিছিল আমাকে। ফোন দেওয়ার পর ওই যে আমার যে ফ্রেন্ডের বললো যে আমার নাম্বার দেওয়ার জন্য, ওকে আমার ওই মেয়ে বন্ধুটা ওকে নাম্বার দিল। দেওয়ার পর ফোন না 2-3 দিন পর নাম্বার দিল, ও আমাকে ফোন দিচ্ছে, SMS দিচ্ছে। তো আমি তো ফোন পিক করতেছি না, বা SMS কে আপনি, SMS বলতেছি আপনি কে, কেন আমাকে ডিস্টার্ব করতেছেন, এই সেই এরকম চলতেছে। ও অন্য জায়গার পরিচয় দেয়, দেওয়ার পর নাম্বারে ফোন দিল। আমি আমার ক্লাসমেটই, ওই ছেলেটা আমারই ক্লাসমেট। আপনাকে আমি ওকে দেখিও না, চিনিও না কোনোদিনও। আচ্ছা, কিন্তু ও ওই নাম্বারটা নিয়েছে। হ্যাঁ, ওর একটা বোন থেকে আর কি, ও আমাদের সাথে পড়তো। তো নেওয়ার পর আপনার নাসিরের সঙ্গে যোগাযোগ অফ? হ্যাঁ, ওর সাথে আমার যোগাযোগ সম্পূর্ণ অফ। ওকে। ফোন দেওয়ার পর এরকম করতেছে, মা শুনলো,
আমি যখন বললাম যে আপনি আমাকে ফোন দিন না, আমার প্রবলেম হবে এসে, তখন মা শুনলো। মা তো শোনার পর আমার সাথে খুব মানে রাগারাগি করতেছে। তো রাগারাগি করার পর আমি কি করলাম, মাকে ভাইয়াকে, বড় ভাইয়া তখন বাড়িতে ছিল, ভাইয়াকে ফোনটা দিয়ে দিলাম যে ভাইয়া ধরেন কে ফোন দিচ্ছে, আমি চিনি না ওকে, আপনি কথা বলে দেখেন। তখন ভাইয়া কথা বললো যে ভাইয়া আসলে আমি ওর ক্লাসমেট, ও আমাকে কখনো দেখেনি, ওর সম্পর্কে আমি অনেক জানছি, জানার পর আমার ভালো লাগলো, এই জন্য ওর সাথে আমি একটু কথা বলতে চাইছি, আর ওর সাথে আমি ফ্রেন্ডলি কথা বলবো, আমি কথা দিচ্ছি ওর সাথে আমি ফ্রেন্ডলি কথা বলবো। তো ভাই বললো আচ্ছা ঠিক আছে। যখন আমার ক্লাসমেটে এরকম কথা বলে আমার ভাইয়ের কাছে, যে খুব ভালো মেয়ে ভাইয়া, ওর সাথে আমি কথা বলবো, তখন ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে। তো ভাই আয়শা বললো যে তুই কথা বলিস ওর সাথে, তোরই ক্লাসমেট। ও তখন ওর সাথে কথা বলতে লাগলাম, মাঝে মধ্যে কথা বলতো, ফোন দিত। তো ও তখন মানে ওর সম্পর্ক ছিল, তো বলতো আমাকে যে ওর বাবার সম্পর্কে আমাকে বলতো, মানে ওর প্রেমের একটা সম্পর্ক ছিল অন্য একটা মেয়ের সাথে। ছেলেটার নাম কি ছিল? সাদ্দাম। সাদ্দামের সঙ্গে আপনি কথা বলতেন, আপনার ক্লাসমেট সে? হ্যাঁ। ওর আবার অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, সেটা আপনাকে বলতো? হ্যাঁ, আমাকে বলতো। আচ্ছা। তো আমাকে বলার পর এভাবে চলতেছিল, তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়ে গেল। আমি যখন আবার মানে প্রাইভেট পড়তাম না, তখন আবার মানে ক্লাসমেট একজনকে জিজ্ঞাসা করে না যে তুই ইন্টারমিডিয়েটের পরে কোথায় অ্যাডমিশন নিবি, একজনকে বলে না। তো আমি তখন বলতাম যে আমি কুমিল্লাতে বা ঢাকাতে অন্য কোনো জায়গায় পড়াশোনা করবো, অ্যাটলিস্ট এখানে পড়াশোনা করবো না, কুমিল্লা ভালো কোনো কাম দিলাম, একটা হাসি দিলাম, মানে অতটুকুই চলে আসলাম। তো ওখানে ওই হাসিটা দেখাটা ওনাদের পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর ওনারা চলে যাওয়ার পর আমি তো তখন পরীক্ষা দিব, পড়াশোনা করতেছি, আমি ওসব নিয়ে ব্যস্ত। পরের দিন ভাইয়াকে ফোন করা হলো যে আপনারা আসেন, আপনাদের বোন আমাকে পছন্দ হয়েছে, আপনারা আসেন। তো এটার পর ভাইয়া গেল, যাওয়ার পর ভাইয়া ছেলের নাম জানলো, পরিচয় জানলো, সে কোথায় থাকে এতটুকু জানার পর ভাইয়া যখন সবাইকে বললো যে এরকম ভাইয়ার ফ্রেন্ড সার্কেল আমাদের গ্রামের পাশাপাশি, তো ফ্রেন্ড সার্কেল জানানোর পর সবাই বললো যে হ্যাঁ ছেলে খুব ভালো, আর দেখতে মাশাআল্লাহ অনেক স্মার্ট, অতটুকুই মানে সবার পছন্দ হয়েছে। এবার ছেলে তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, সে পড়াশোনা কতটুকু করছে, এটা দেখার বিষয় না কারো। ছেলে দেখতে ভালো, আর আমার বড় মামাকে জানানো হলো। তো আমার বড় মামা তো আমাদের ফ্যামিলি সব কিছু, আমাদের এই যে ফ্যামিলিতে যত কিছু হোক, বড় মামা আমাদের অনেক হেল্প করছে, আমাদের এখানে এতটুকু আজকে এখানে আসার পেছনে তো বড় মামা, এরকম আর কি। মামাকে বললো, মামাও বললো না ছেলে খুব ভালো, মানে মা বলছে কোনো সমস্যা নেই, রাজি হয়ে যা। তো সবার চিন্তাধারা এটা ছিল, বাড়িতে কি আছে না আছে সেটা দেখার বিষয় না, বিয়ের পর তুমি কে ঢাকা রাখবে। রাজি হয়ে গেল সবাই। তো ভাই দেখে আসলো। পরের দিন আমি আমার ইকোনমিক্স পরীক্ষা চলতেছিলাম, পরীক্ষার জন্য আমি মানে প্রস্তুতি নিতেছি যে আমি পরীক্ষা দিতে যাব। তখন ভাইয়া বললো যে মেহমান আসবে, পরে যাস। তখন বিকালবেলা পরীক্ষা ছিল আমার, যে মেহমান আসবে পরে যাস। তো আমি বলছি কী মেহমান আসবে? পরে বললো যে পরে মা বললো তোকে দেখতে আসবে, ভাবি বললো দেখতে আসবে, পরে যাস। তো আচ্ছা ঠিক আছে। তো ওনারা আসলো, ওনাদের সামনে নেওয়া হলো, ওনারা দেখলো আমাকে, শাড়ি পরিয়ে দেখলো, থ্রি পিস খুলে দেখলো, মানে যে থ্রি পিস পরিয়ে দেখলো, যেভাবে ইচ্ছা ওনারা দেখলো, আমাকে হাঁটালো, কথা বললো, ওনাদের সাথে খাওয়ালো, সব কিছু হওয়ার পর আমি পরীক্ষা দিতে চলে গেলাম। আর এদিক দিয়ে ওনারা থেকে গেলো আমাদের বাসায়। থাকার পর ওনারা কথা সব কিছু ফাইনাল করলো। দিনটা ছিল সোমবার, যে বুধবার দিন ছেলে আসবে, মেয়ে যেহেতু এখন পরীক্ষা, তো কাবিনটা হয়ে যাবে। তারপর যার বাড়ি শেষে এতটুকু পরীক্ষার পর আর কি আমরা অনুষ্ঠান করে আমরা বউ নিব, অতটুকু কথা শেষ। আমি বাড়িতে আসলাম। আপনি তো বুঝতে পারছিলেন যে আপনার বিয়েটা হয়ে যাচ্ছে? না, তখনও জানি না, মানে এত কিছু হচ্ছে, আপনি বাড়ির ছেলের সামনে যাচ্ছেন, হাসি দিয়ে চলে আসতেছেন, এটা তো বোঝাই যাচ্ছে যে কিছু একটা হচ্ছে। না, আমি তখন বুঝতে পারি না যে বিয়ে হবে আমার, মানে ওই তারপর মূলত ওই আপনার মা যে আপনার ফোনে একটা কনভারসেশন শুনেছিল যে আপনি ফোন দিয়ে না, আমার বাসায় ডিস্টার্ব হবে, এরপর থেকে আপনার ফ্যামিলি অনেক সিরিয়াস হয়ে গেছে যেভাবে। এটা না, তাহলে ওই যে আমি নাসিরের সাথে দেখা করছি, ওটা শোনার 15 দিন পরে এই ঘটনাগুলো হচ্ছে। আচ্ছা, তার মানে এই ঘটনার প্রেক্ষিতেই আপনার ফ্যামিলি চিন্তা করেছে বিয়ে সাথে দিয়ে দিই, তারপরে যা হওয়ার হবে। হ্যাঁ, আর ফ্যামিলি তো যে দুর্যোগ চলতেছে, বর্ষাশুরি যুদ্ধ, বুঝতে পেরেছি। বলেন এসব নিয়ে তো মানে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে ভালো হবে, এরপরে ছোট একটা মেয়ে আছে, ওটাকে পরে দেখা যাবে, এরকম কিছু আর কি। তখন আমি কলেজ থেকে আসলাম, পরীক্ষা দিয়ে আসার পর আর কি শুনলাম যে আমার বিয়ে ঠিক হয়েছে, বুধবার দিন বিয়ে হবে। আচ্ছা, মানে তখন তো আমি মানে কি করব বুঝতে পারতেছি না, যে হঠাৎ করে এটা কি, আর ওটা তো বলতে পারতেছি না। এখন তো বুঝতে পারলাম ওটা শোনার পরে এরকম হলো, আর ওটা কাউকে কিছু বলতে পারতেছি না, মেনে নিলাম, যা কপালে যা আছে তাই হবে, আর কোনো সিনক্রেট করিনি। না করার পর তখন কি হলো, বুধবারে ওরা আসলো। এখন আসার পর আর কি ওরা দেখলো, এখন আবার দেখবে, বিয়ে হবে আগে দেখবে, ছেলে দেখবে। তারা কিন্তু ছেলে দেখে নাই, ওর মা আর ওর বোন, ওর ভাই দেখলো আমাকে, কিন্তু ও দেখলো না।
এখন ও আসলো, ও দেখলো। আপনি ছেলে দেখেছেন ওই সময়টাতে? না, আপনি না, ওকে আমি তখনও দেখিনি। আচ্ছা, দেখলো, দেখার পর বললো যে আচ্ছা আমার তো মেয়ে পছন্দ হয়েছে, আজকে ওর সবকিছু থাকুক। মানে আমাদের ভালো একটা আয়োজন করা হয়েছে, সবাই জানলো যে মানে ওর বিয়ে, নিপার বিয়ে, সবাই জানে এটা। সবাইকে মোটামুটি দাওয়াত দেওয়া হয়েছে, ছোটখাটো অনুষ্ঠান যাকে বলা হয় আর কি। মোটামুটি সবাই জানলো যে আমার বিয়ে আজকে। তো তখন বললো যে আমার মেয়ে পছন্দ হয়েছে। আচ্ছা, এটা তো আমাদের বাবা চাচা কাউকে আনেনি, শুধু ও আসলো ওর কোনো কয়টা ফ্রেন্ড নিয়ে। তখন সবার মনে খটকা লাগলো, কিছু নিয়ে আসেনি। একটা বিয়ে করতে আসবে, একটা শাড়ি তো নিয়ে আসবে, কিছু নিয়ে আসেনি। তো তখন সবার মনে একটা খটকা লাগলো। লাগার পর আর কি ওর যেটা হলো যে আমাকে ওর পছন্দ হয়নি। মানে বুঝলাম না ঠিক, আপনাকে দেখে পছন্দই করলো, আবার পছন্দ হয়নি বলতে? মানে ওর ফ্যামিলি পছন্দ করলো, ও এটা বললো আর কি, মিথ্যা বললো। তারপর মেয়ে পছন্দ হয়েছে, আমি আগামীকাল আমার বাবাকে পাঠাবো, আমার কাকাকে পাঠাবো, পাঠিয়ে তারপর মানে বিয়ে ডেট ফিক্সড করবো। আচ্ছা, এটা বলে ও চলে গেল। এখন তো সবাই মোটামুটি বুঝতে পারলো যে কিছু একটা সমস্যা। পর ও ফোন দিয়ে বললো যে এরকম এরকম, এখন না বিয়েটা পরে, ওকে টেনশন করতে বলেন না, ওকে পড়াশোনা করতে বলেন। তো ওকে বিভিন্ন জন ভাইয়ের বিভিন্ন ফ্রেন্ড সার্কেলে এসে মানে বিভিন্ন মানুষ বুঝালো, বা ওদের বাড়ি থেকে যখন ওদের বাড়িতে গেলাম তখন শুনতে পেলাম আর কি। আমার শাশুড়ি টাশুড়ি সবাই বুঝালো যে মেয়েটা ভালো, দেখ কিচ্ছু হবে না, বিয়ে কর, কি হয়েছে, কালো হয়েছে, তাতে কি, কিছু হবে না। এটা করে ওকে বোঝানো হলো। বোঝানোর পরের দিন বৃহস্পতিবার ও আবার ভাইয়ের সাথে মিট করলো যে আপনি আসেন, আপনার সাথে দেখা করবো। তো দেখা করার পর আবার বিয়ে ঠিক করলো শুক্রবার দিন আবার বিয়ে ঠিক করলো। এখন তার কিছু করা নাই। তখন ডিসিশন নিলাম যে আর মানে বিয়ে কারোর সামনে যাব না, পড়াশোনা করব। মাকে বলে দিলাম কারোর সামনে আমাকে নেবেন না, এটা খারাপ জিনিসটা যে কত খারাপ হয়েছে। মানে মাকে বললাম যে বুঝতে পারছেন যে আমার বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে গেছে, গ্রামের বাড়িতে এই জিনিসটা অনেক খারাপ জিনিস, তো আমার আর দরকার নেই, আমি আর বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো। যখন আবার বিয়েটা ঠিক হলো, দ্বিতীয়বার আমি কিছু বলতে পারলাম না, চুপচাপ বিয়েটা করে ফেললাম। শুক্রবার দিন বিয়েটা হয়ে গেল। দ্বিতীয়বার বিয়ে ঠিক হয়েছে কিভাবে? মানে একজনের সাথে ফার্স্টের দিন বুধবার দিন বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। আবার শুক্রবার দিন ও নিজেই ঠিক করলো ভাইয়ের সাথে এসে যে আচ্ছা ঠিক আছে আমরা আগামীকাল যাব, বিয়ে হবে। মানে ছেলেটা আবার রাজি হয়েছে? হ্যাঁ, আবার রাজি হলো। ওকে বিভিন্ন সবাই নাকি নাম কি ছিল? ওর নাম ছিল ফাহিম। হ্যাঁ, ওকে। বিয়ে হওয়ার পর যখন আমাকে আর ওদের বাড়িতে না হয় না, আমাদের বাড়িতে রাখলো, যেহেতু পরীক্ষা। তো ওকে আর আমাকে একটা ঘরে দেওয়া হলো। দেওয়ার পর ওকে আমি দেখলাম। ওকে দেখার পর তো আমি মানে পুরো প্রেমে পড়ে গেলাম। আসলে অনেক সুন্দর ছিল, মানে ও হিসাবে আমি কিছুই না, মানে এতটা সুন্দর ছিল। কথা বলতেছে তো একটা জিনিস খেয়াল করলাম যে সে আমার দিকে একটাবারও তাকায়নি। আচ্ছা, তখন অনেকটা খারাপ লাগলো যে সে আমার দিকে একটাবারও তাকায়নি। একটা মেয়ের কত চিন্তাধারা থাকে, একটা মেয়ে না সবাই একটা চিন্তাধারা। মানে আমি শুনতাম কিন্তু কাউকে কিছু বলতাম না, মাকেও বলতাম না যে মা আমাকে এটা বলে, কোনোদিনও মাকে কিছু বলতাম না, যে যাই বলুক না কেন। এরকম করতে করতে আমার আর মানে পড়াশোনার দিকে আর মন নাই, ওই এসব নিয়ে সারাক্ষণ চিন্তাধারা ছিল। তো ক্লাস 6-এ যখন উঠি তখন মানে খুব অসুস্থ হয়ে যাই আমি এসবই এর ভিতরে। তো ডাক্তার বলতে সেই জন্ডিস এইসব রোগ, কিন্তু আসলে না, মানে মূলত আমার কি সমস্যা সেটা আমিই বলতে পারবো, যে আমি এগুলো নিয়ে খুব টেনশন করি যে কি হলো, মানে কেন এরকম হচ্ছে আমার সাথে। তো এটা হওয়ার পর ক্লাস যখন আমি 7-এ পড়ি, তো তখন আমাদের মোটামুটি ভালো চলতেছে, ফ্যামিলি ভালোই চলতেছে, মানে কোনো দিক দিয়ে কোনো সমস্যা দেখতেছি না। 2005 সালে আমার মেজো খালামণি মার্ডার হয়। ঘটনা কি ছিল, মানে আপনি কিভাবে দেখলেন, কিভাবে জানলেন? সেটা জানা হলো যে আমার মেজো খালামণি আমাদের বাড়ি থেকে 2-3 গ্রামের পরে ছিল। মেজো খালামণির লাশটা পানিতে ভেসে ছিল। আপনি খবর পেলেন কিভাবে, আপনি জানলেন? আমাদেরকে ওনাদের মানে ও বাড়ি থেকে আমাদেরকে খবর দেওয়া হলো আর কি। তো আমরা যখন গেলাম, গিয়ে দেখলাম যে লাশটা অস্বাভাবিকভাবে কিছু মা বুঝতে পারলো যে আমার বোনের এরকম হলো কেন, মানে একটা মানুষকে মেরে পানিতে ফেলে দেওয়া হলো, তার শরীরের অস্বাভাবিক কিছু দেখা গেল। তো মারা যাওয়ার পর মানে এই একটা সমস্যা শুরু হয়ে গেল, যে এই একটা আরেকটা জিনিস মানে মাথায় এফেক্ট করলো, যে এরকম একটা কিছু আমাদের লাইফে হয়ে গেল। যে আমার খালামণি খুব ভালো ছিল, আমাদের খুব আদর করতো, মাও খুব মানসিকভাবে মানে হয়ে গেল। তো এটার পর খালামণি কিছুদিন মারা যাওয়ার কিছুদিন পর কি হলো, আমার বড় ভাই তখন ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিল, পরীক্ষা টেস্ট দেওয়া হয়ে গেছিল, পরীক্ষাতে ছিল। তো শুনতে পারলাম মানে খালামণি মারা যাওয়ার কয়েকদিন পর শুনতে পেলাম যে ভাই একটা রিলেশন করতেছে। আপনার বড় ভাই? হ্যাঁ, বড় ভাই একটা রিলেশন করতেছে, তো ওনারা দিবে না ভাইয়ের কাছে, বা আমরা ওটা আনবো না, এরকম কিছু চলতেছে, এরকম নিয়ে আর কি চলতেছে। মানে কি যে একটা অবস্থা, মানে বলে বোঝাতে পারবো না।
আচ্ছা, তখন আপনি কোন ক্লাসে? ক্লাস 4? ক্লাস 7-এ। ক্লাস 7-এ, ওকে। ভাইয়া রিলেশন করছে, এখন ওনারা দিবে না, আমরাও আনবো না, এরকম কিছু আর কি। ভাইয়া তো তখন ছোট ছিল, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, তখন তার আমরাও সবাই ছোট ছিলাম, কিভাবে সম্ভব এখন? জি, মানে যার সাথে রিলেশন করছে তো উনি তো ভাইয়াকে বিয়ে করবে, ভাইয়ের সাথে আসবে, এটা নিয়ে ওনাকে খুব মারা হইতো। তো ওনাকে মারা হইতো, প্লাস ওনারা আমাদের এখানে আসতো, আয়েশা আমাদের সাথে ঝামেলা করতো যে আমাদের মানে মেয়েকে এই করছে সেই করছে, এইসব নিয়ে খুব ঝামেলা হতো। তো ঝামেলা হওয়ার পর এরকমভাবে চলতেছিল। তো আমি যে ওই যে ক্লাস 4 থেকে কিন্তু আর কোনো ছেলেদের সাথে কোনোদিন কোনো ছেলের সাথে আমি আর মিশি না। ওই ঘটনার পর থেকে কোনো ছেলেদের সাথে আমি মিশি না। এবং বাড়িতে কোনো ছেলে আমার পরিচিত হোক অপরিচিত হোক কারোর সাথে কোনো কথা নেই। স্কুলে যেতাম, আসতাম, পড়াশোনা করতাম, যতটুকু পারতাম, এভাবে চলতো। আচ্ছা, এখানে চলতেছে এই সমস্যাটা ভাইয়ের ইয়েটা নিয়ে। তো ভাইয়াকে তখন আর ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেওয়া হয়নি, ভাইয়াকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো মামার কাছে। তো ভাইয়া একটা দোকানে ম্যানেজারি ইয়েতে ঢুকলো, খুব ভালো ইয়েতে চলতেছে। 2008 সালে ওই ভাইয়া ওনাকে বিয়ে করলো। তখন আপনার ভাইয়া কি করে? বয়স কত? ভাইয়া তখন শেয়ারে ব্যবসা করে। আচ্ছা, তো 23-24 বছর ভাইয়া তখন যে মেয়েটাকে লাভ করতো তাকে বিয়ে করলো। তা অনেক কিছু হয়ে বিয়েটা হয়েছে, অনেক কাহিনী হয়েছে, অনেক কিছু হয়েছে। ওনারা ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট না, বাট আপনার গল্পটা ইম্পর্টেন্ট। এখন আমার যে গল্পটা ইম্পর্টেন্ট, তো এটা নিয়ে যা কানা হলো, আনার পর থেকে এখন আবার ফ্যামিলিতে আরেকটা সমস্যা যে আছে না, বউ শাশুড়ির সমস্যাটা, জি, ওইটাই চলতেছে। মানে মা বা ভাবি, মানে ওনাদের প্রতিদিনে কিছু না কিছু নিয়ে সমস্যা হচ্ছে। তো কিন্তু আমাদের ভাই বোনদের সাথে বা আমার সাথে কোনো সমস্যা হয়নি, ভাবির সাথে কখনো কোনো সমস্যা নেই, ভালোই চলতেছে। এরকমভাবে চলার পর যখন মানে এগুলা আমি ক্লাস তখন 9-এ পড়ি। আচ্ছা, ক্লাস 9, ঢাকা নরসিংদী থেকে তো একটা ছেলে আমাদের ওখানে একটা কাজে আমাদের ওখানে গেল। আচ্ছা, আমাদের ওখানে যাওয়ার পরও আমাদের মানে বাসার পাশেই তারা বাসা ভাড়া নিল। নেওয়ার পর ওরা আবার মার সাথে কথা বলতো বা মাকে কাকি ডাকতো, খুব ভালো। মা কিন্তু ওই ডিপ্রেশনে ছিল যে আমার মেয়েটা কালো। এখন মা আস্তে আস্তে আমি বড় হচ্ছি, এখন আবার মানে এই চিন্তা যে আমার মেয়েটা কালো, কিভাবে বিয়ে দিব, মানে এটা খুব চিন্তা করতো সবাই যে মেয়েটাকে বিয়ে দিব কিভাবে। কয় বোন ছিলেন আপনারা? আমরা 2 বোন। ওই কাকার ঘরে একটা মেয়ে হয়েছিল। আপনি ছোট বোন? হ্যাঁ, না আমি বড়, আমার কাকার ঘরে একটা মেয়ে। আচ্ছা, হ্যাঁ। তো আপনি কি কাকাই বলতেন না বাবা বলতেন? হ্যাঁ, কাকাই বলতাম। আমরা আচ্ছা। 4 জন কাকাই বলতাম, ছোট বোনটা বাবা বলতো। হ্যাঁ, বাবা বলতো। মা একদিন রাস্তায় কি করতেছে, মানে দাঁড়ায় আছে একটা মেয়ে, ফর্সা মেয়ে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যাওয়ার পর মা বলতে চায়, আল্লাহ তুমি আমার ছোট মেয়েটাকে যা দিলা, আমার বড় মেয়েটাকে এরকম করে তৈরি করলা যে আমার মেয়েটাকে আমি একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না। এটা আপনার সামনেই বলেছে? না, আমি ছিলাম না তখন। আচ্ছা, আমাদের অবস্থান তখন মোটামুটি ভালো, ভাইয়া শেয়ারে ব্যবসা করতেছে, ভালো, খুব ভালো। মা এটা বলার পর একজন শুনলো, ওই যে যারা বাসা ভাড়া নিচ্ছে আমাদের ওখানে, ওই একজন শুনলো। মানে কার কাছ থেকে শুনেছে? মা বলতেছে, এটা ও শুনলো। আচ্ছা, ও হেঁটে যাচ্ছে, মেয়েটাও হেঁটে যাচ্ছে, মা ওই কথাটা তখন বললো, জুড়েই বললো। তো বলার পর আমি তখন স্কুলে ছিলাম। তো শোনার পর ও কি করলো, আমার একটা আপুর সাথে ওর ভালো মানে যোগাযোগ ছিল। তো আপুকে বললো যে এরকম মানে ওকে আমার ভালো লাগে, ওকে বলা নিয়ে আমাকে একদিন খুব মানে ইয়ে করতেছে যে তুই এভাবে মানে জীবন চলে কেমনে, খাওয়া দাওয়া না করলে কেমনে হবে, এরকম ও শুনতেছে। ও শুনলো, শোনার পর আপুকে বললো যে আপু ওকে একটু ডাকেন, আমি ওর সাথে একটু কথা বলবো। আমাকে ডাকা হলো। তো ডাকার পর আমি গেলাম, যা ওই আপুর ঘরে গেলাম, যাওয়ার পর বললাম যে কেন ডাকছেন আমাকে। তো ডাকার পর বললো যে তুমি বসো, তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা, বললাম যে কি কথা, বল তুমি বসো। বলে যে ছেলেটার নাম কি ছিল? নাসির। ওকে। হ্যাঁ, তো বলার পর বলে যে তুমি ভাত খাওনি কেন? বলছে না, আমার না খেতে ইচ্ছা করতেছে না, আমার ভালো লাগে না, আমার খাইতে ইচ্ছা করে না। তো বললো যে আমার সাথে ভাত খাওয়া। বলছে না, আপনার সাথে আমি খাবো কেন? এটা বলে আমি ওখান থেকে চলে আসছি। আচ্ছা, তো উনি আর খায়নি। চলে আসার পর এখন আমি খাইনি, উনিও খায় না, মানে দুজনই না খায় অবস্থা আছে। তখন আপু বললো যে এখন আপুকে বলো, ওকে বলবো না আমাকে একটা চিঠি দিতে। 2009 সাল, তখন ওকে বলবেন একটা চিঠি দিতে, যে চিঠিতে আমি মানে ও আমাকে বলবে যে আমি কেন খাইনি বা আমাকে খেতে বলতে হবে, এরকম কিছু। তো আমি কি বলবো, কেন করবো এটা? যখন আপু এটা বললো, আমি তো প্রথম রাজি না। পরে আরেকটা ফুপি ছিল, সেও বললো যে বকর না, কি হয়েছে, সমস্যা কি, এটা তারা মহাভারত কিছু না, চলে গেলে তো তারপরে তার কোনো কিছু না, তার সাথে তার কোনো যোগাযোগ নেই। তো আমি রাজি হলাম, আচ্ছা ঠিক আছে চিঠি লিখবো। এখন চিঠি লিখতে গিয়ে আমি একবার কি চিঠি লিখবো আমি তো বুঝতে পারতেছি না কিভাবে লিখবো। তো একবার চিঠি লিখতে গিয়ে 10টা পেজ নষ্ট করলাম, চিঠি আমার লিখতে পারিনি। আমি অনেক কষ্ট করে চিঠি লিখলাম, লিখে ওনাকে দিলাম যে আপনি কেন খাননি,
আপনি নাকি খাননি। আপু বলল আচ্ছা ঠিক আছে আপনি খান আমিও খাবো। তো এটা বলার পর ও খেলো। এরকম 2-3টা মানে চিঠি দেওয়া হলো আর কি, 3টা। তো আমি আসলে একটাতে লিখলাম যে আচ্ছা আপনি কি চান আমার কাছে, মানে কেন এরকম বলতেছেন। তো বললো যে যে চোখের ভাষা বুঝে না সে মনের ভাষা বুঝবে না, তুমি কি আমার চোখ দেখে বুঝতে পারো না যে আমি কি বলতে চাই। না আমি তো কিছু বুঝতে পারিনি। ওইটার বলার পর তার কয়েকদিন পর ওরা চলে আসলো, ওদের কাজটা শেষ ওরা চলে আসলো। আচ্ছা। তো আমার বাবা তখন ফোন ব্যবহার করতো, আমি বা মা কেউ ব্যবহার করতাম না। তো বাবার ফোন নাম্বার নিয়ে আসা হলো। তো নিয়ে আসার পর ও মাঝে মধ্যে ফোন দিত, আপুর সাথে কথা বলার জন্য ফোন দিত যে আপুর সাথে কথা বলবো। তো আপুর সাথে কথা বলা তখন তো আমরা আমাকে দিত। তো আপুর সাথে ফোন দিলে বুঝতাম যে আমার সাথে কথা বলবে। এরকম ভাবে তো ওনার কথা আমার খুব ভালো লাগতো, ওনার কথা বোঝানো খুব সুন্দরভাবে কথা বলতে পারতো, গুছিয়ে কথা বলতে পারতো, সেটা আমি তখন পারতাম না। উনি কথা বলতে পারতো খুব সুন্দরভাবে, তো ওনার সাথে আমি কথা বলতাম, ভালো লাগতো। এরকম করতে করতে এসএসসি পরীক্ষা দিলাম। মানে ওনার সাথে আমার যোগাযোগ হতো এরকম কি 1 মাস 15 দিন 20 দিন এরকম আর কি, এতদিন পর পর আর কি ওনার সাথে আমার যোগাযোগ হতো। তখনও কি মানে ওনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক তৈরি হয়েছে নাকি জাস্ট এমনিতেই হাই হ্যালো করেন? তখন আর কি সে বললো আর কি এরকম মানে অনেকদিন পার হয়ে যাওয়ার পর আর কি উনি বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আমিও উচ্ছ্বাস বয়স, তখন ক্লাস 9 থেকে 10-এ উঠলাম, বা আবেগের বয়স, আমিও ঠিক আছে কথা বলি। আমার কথা ওনার সাথে আমার কথা বলতেই ভালো লাগে। এবার প্রেম ভালোবাসা কি জানি না তখন সেটা বুঝতে পারি, কিন্তু আমার ভালো লাগে, ওনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো। তো ভালো লাগার পর কথা বলতাম, মাঝে মধ্যে এরকম ফোন দিত, কথা বলতাম। উনি তখন বললো জানো তোমাকে কেন এত ভালোবাসি, এরকম এরকম তোমার মা একদিন এটা বললো। আর আমি তখন মনে মনে এটা চিন্তা করলাম যে আমি যে কাকির মেয়েকে আমি বিয়ে করবো, এবার যা কিছু হোক। এখন ওর চিন্তা আর কি যে আমাকে আসলে আমার ফ্যামিলি দিবে কিনা ওর কাছে, এসে এরকম চিন্তাধারা হইতো, এরকম চিন্তাধারা ভাবনা করতো। করার পর আস্তে ধীরে চলতে চলতে তখন 2010 সাল, আমি তখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছি। তো দেখা করতো আসার পর আর কি ওর সাথে এরকম হয়েছে যে ওর সাথে আমি দেখা করব রাতের বেলা। ও আপুর বাসায় আসলো, তো আমি মানে আমি আমার ঘর থেকে বের হলাম, ওর সাথে আমি দেখা করলাম। মানে এরকম হলো যে ওর সাথে আমি দেখা করব, ও আমাকে অনেক দিন পর কাছে পাইছে, ও আমাকে ধরবে, এরকম কিছু চিন্তাধারা ছিল যে আমাকে ধরবে, জড়িয়ে ধরবে, বা আমিও এরকম কিছু। তো ও মানে এরকম করে আবার হাতটা সরায় ফেললো, সরায় ফেলে মানে হাতে ব্যথা পাইছে, তারপর হাতটা সে সরাই ফেললো যে সে আমাকে কোনোদিনও টাচ করবে না। মানে ওর চিন্তাধারা ছিল যে সে আমাকে কোনোদিনও টাচ করবে না, যা করবে মানে পরে, মানে ওর চিন্তাধারা এরকম ছিল। তো হওয়ার পর ওটা যাওয়ার পর যখন এসএসসি পরীক্ষার পর ইন্টারমিডিয়েটে উঠলাম, তখন আবার কি হলো যে আবারও বললাম যে ওর সাথে আমি দেখা করব, তো এখন কিভাবে দেখা করব, দেখা করা তো একটা ব্যাপার আছে, বাড়িতে আসা লাগবে না। এটা মোটামুটি বাড়িতে জেনে গেল, আমার বাড়িতে জেনে গেল। জানার পর আর কি বড় ভাই আর কি আমাকে বললো যে মুনি এটা কি ঠিক। আমি আবার ভাইকে বললাম যে ভাই আমার প্রতি বিশ্বাস রাখতে পারবো না। যখন ভাই একটা সময় আমাকে বুঝালো এরকম কিছু করিস না, ভাইয়া ভুল করছি কিন্তু তুই করিস না। তো আমি ভাইয়া ঠিক আছে আমি এসব কোনোদিনই করবো না। যখন ভাই আমাকে বুঝালো তখন ভাইকে আর কিছু বললাম না, চুপচাপ শুনে গেলাম। এখন 2010 সালে ওর সাথে আমার দেখা করতে হবে, যখন ইন্টারমিডিয়েটে পড়তেছি তখন বললাম যে ওর সাথে আমি দেখা করবো, ওকে ফোন দিলাম। তো ফোন দেওয়ার পর একটা জায়গা সিলেক্ট করা হলো যে এখানে দেখা করব। দেখার পর তো ও আমাকে আসার আগে বললো যে আমি তোমাকে দেখা করব, তবে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি সেটা দিবা? ও তখন নারায়ণগঞ্জে, কি নাম ছিল ছেলেটার? নাসির। হ্যাঁ নাসির তখন বললো যে আমি তোমার সাথে দেখা করব, তুমি কি সেটা দিবা? তো বললাম যে কি? তো বললো যে আমি তোমাকে একটা কিস করব। তো আমি তখন বললাম যে তোকে না আমি থাপড়ায় নারায়ণগঞ্জ আবার পাঠাই দেবো। নাসিরকে বললো? হ্যাঁ ডাইরেক্ট আমি এটা বলতেছি ওকে। তো বলতেছে হাসতেছে, বলতেছে দেখ পাগলি বলে কি, ও আমাকে সবসময় পাগলি বলতো আর কি। যাক হলো, তো ওর সাথে আমার দেখা করার আসলো। আর আসার পর আমার একটা আপুর বাসায়, অন্য আর একটা আপুর বাসায় দেখা করলাম। দেখা করার পর ওর সাথে তাও আমার দূরত্ব 2.5 হাত 3 হাতের মতো এরকম দূরত্ব বেজায়, কথা বললাম, দেখা করলাম। করার পর ও চলে আসলো নারায়ণগঞ্জে, আমি চলে গেলাম বাসায়। তো তারপরে সে ফোন দিল আমাকে, ফোন দিয়ে বললো যে জানো আমি তোমাকে চাইলে কিছু করতে পারতাম, চাইলে তোমাকে একটা কিস করতে পারতাম, কেন করিনি জানো? বললাম যে কেন? যে আমি যদি তোমাকে এখন একটা কিস করি তাহলে এখানে সব কিছু শেষ। আমি জানি তুমি কেমন ধরনের মেয়ে, এখানে সব কিছু তুমি শেষ করে দিতা, কিন্তু আমি সেটা করিনি। আমার দরকার তোমাকে সারাটা জীবন, আমার সারাটা জীবন ভালোবাসা নিয়ে আমি থাকতে হবে, তোমার ভালোবাসা নিয়ে। তো আমি এই সামান্য কতটুকু একটা কিসের জন্য আমি আমার সারাটা জীবন নষ্ট করতে চাই না, আমার ভালোবাসার মানুষটাকে আমি হারাতে চাই না। ঠিক আছে, আপনাদের মধ্যে ধরনের কিছু কথোপকথন হয়েছে। এটা যখন শুনলাম, ওটা শোনার পর আমি তো মানে তখন বললাম যে না, একে ছাড়া যাবে না। মানে সামহাও আপনার তাকে এই ধরনের কথার পরে খুব ভালো লেগে গেল? হ্যাঁ ভালো লেগে গেল, একে ছাড়া যাবে না। তো আচ্ছা আমি পড়াশোনা করি, ও
ওর ভাবে থাকুক, যেহেতু সবাই বলতো যে আমি কালো, আমার বিয়ে হবে না এই সেই, তাহলে তো আমার সমস্যা নেই, আমি পড়াশোনা করি, ও ওর কাজ করুক, তখন ওই বাইরে চলে যাবে। আচ্ছা, তো কলেজে যখন লেখাপড়া করতেছি, মানে সবার একটাই কথা, তুই এত কালো কিছু ব্যবহার করতে পারিস না, কিছু ব্যবহার কর, এখনকার মেয়েরা কত কিছু ব্যবহার করে, কিছু ব্যবহার করে ফর্সা হ, মানে এরকম কিছু বলতেছে। এমনও ফ্রেন্ড আছে যে টাকা ধার নিল, তো টাকা ধার বদলে কি বললো যে আচ্ছা ঠিক আছে টাকাটা পরে দিচ্ছি, এ বলে দোকান থেকে আমাকে ফর্সা হওয়ার ক্রিম দিচ্ছে। জিনিসটা কেমন? আচ্ছা তুই এটার দরকার কি? আমি যেমন তেমনই থাকি না, জি, দরকার কি? এটা করলাম, কয়দিন পর তো আমি আবার যেসব হয়ে যাব, তো দরকার কি? তার থেকে এমনি থাকা ভালো। এরকম করে চলতেছিল। আমি যখন প্রাইভেট ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিলাম, তখন আমি হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়তাম একটা ম্যামের কাছে। তো আমার হিসাব বিজ্ঞান খুব ভালো ছিলাম, খুব ভালো স্টুডেন্ট ছিলাম, যে কোনো কিছু আমাকে দেখাতো, একটা চ্যাপ্টার একটা কিছু দেখাতো, দ্বিতীয়বার দেখাতে হতো না। তো এভাবে ভালো মোটামুটি ওই যে ক্লাস 4 থেকে ছেলেদের সাথে কথা বলা বন্ধ হয়েছে, এখন ওই যে মানে আস্তে আস্তে ছেলেদের সাথে মিশতেছি। এবার একজনের সাথে ভালোবাসার সম্পর্ক হোক আর ওদের সাথে ক্লাসমেট হোক, এভাবে চলতেছে, মিশতেছি। মিশার পর ওদের সাথে ভালোভাবে চলতেছি, পড়াশোনা করতেছি। তো মেয়েদের সাথে যাদের সাথে মিশি, একজনকে বলতেছি আর কি যে ও খুব ভালো মেয়ে। আমার একটা ফ্রেন্ড ওর আরেকটা ভাইকে গিয়ে বলতেছে ও খুব ভালো মেয়ে, মানে ওর সাথে নির্দ্বিধা চলা যায়, যে কোনো জায়গায় খুব ভালো মেয়ে। আপনার সম্পর্কে বলছে? হ্যাঁ বলতেছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, ও কেমন ভালো মেয়ে দেখবো, তোর নাম্বারটা দিস। এটা বলার পর তো বললো যে তো নাম্বার ইউজ করে না, কোনো নাম্বার ইউজ করে না, ওকে আর মানে ওর নাম্বার দেওয়া যাবে না। তো আচ্ছা ঠিক আছে, ওকে দেখবো, মানে অতটুকু ওখানে অতটুকু। আর যে এই যে এর সাথে যে আমি দেখা করলাম, ইয়ে করলাম, তারপর থেকে ওর সাথে আমি মানে যোগাযোগ বন্ধ করে দিলাম, যে এর সাথে আমি এখন কথা বলবো না, দেখি না ও মানে ভালো কোনো পজিশনে যায় কিনা। ওর মায়ের নাম্বার তো আমার কাছে আসছে, ভালো একটা পজিশনে যখন যাবে তখন আমিও আমার পড়াশোনাটা শেষ করি, সবকিছু মাথা থেকে দূরে ফেলে আমি আমার পড়াশোনাটা করি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি অ্যাকাউন্টিং এ অনার্স করবো, এরকম ইচ্ছা ছিল। তো তখন আপনি ইন্টারে পড়েন? ইন্টারে পড়ি, ইন্টার পরীক্ষার্থী তখন, পরীক্ষার্থী। তো আমার যখন পরীক্ষা চলে আসতেছে, এখন আমার ফোনে দরকার। মেজু ভাইকে বললাম, দেখ ভাই এখন তো আমার পরীক্ষা চলে আসছে, এখন আমি কি করবো, আমার তো ফোনে দরকার। এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি ভাইকে বলবো। এদিকে মানে সাংসারিকভাবে যেটা হচ্ছে যে ভাই বা মায়ের সাথে ভাবির সাথে প্রবলেম চলতেছে অনবরত। এখন যুদ্ধ চলতেছে। এখন সবাই বলতেছে যে এভাবে তো হয় না, মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, যেহেতু মেয়েটা বড় হয়েছে, মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। এরকম ভাবে সংসার তো নষ্ট হয়ে যাচ্ছে। এখন 2 দিন পর মেয়েটা দেখতে এমনিতেই কালো, তারপর যদি সমস্যা এরকম, মানে ফ্যামিলিতে এরকম সমস্যা, কেউ ভালো কোনো জায়গা বিয়ে দিতে পারবে না, এমনিতে তো ভালো জায়গা বিয়ে দিতে পারবে না, এরকম মানুষ বলে, মুখের উপরে এসব কথা বলে, খুব খারাপ লাগে। তো এসব চলতে ছিল। তো ভাই আমাকে ফোন দিল, যখন মেজো ভাই বললো যে ভাই ওকে ফোন দেন, ওর তো এখন ফোনটা লাগে, যেহেতু সবার সাথে যোগাযোগ করতে হবে, পরীক্ষা চলে আসছে। তো এটা বলছে, ভাইয়া ফোন দিছিল আমাকে। ফোন দেওয়ার পর ওই যে আমার যে ফ্রেন্ড বললো যে আমার নাম্বার দেওয়ার জন্য, ওকে আমার ওই মেয়ে বন্ধুটা ওকে নাম্বার দিল। দেওয়ার পর ফোন না 2-3 দিন পর নাম্বার দিল, ও আমাকে ফোন দিচ্ছে, SMS দিচ্ছে। তো আমি তো ফোন পিক করতেছি না, বা SMS কে আপনি, SMS বলতেছি আপনি কে, কেন আমাকে ডিস্টার্ব করতেছেন, এই সেই, মানে এরকম চলতেছে। ও অন্য জায়গার পরিচয় দেওয়ার পর নাম্বারে ফোন দিল। আমি আমার ক্লাসমেটই, ওই ছেলেটা আমারই ক্লাসমেট। আমি ওকে দেখিও না, চিনিও না কোনোদিনও। আচ্ছা, কিন্তু ওই নাম্বারটা নিয়েছে? হ্যাঁ, ওর একটা বোন থেকে আর কি, ও আমাদের সাথে পড়তো। তো নেওয়ার পর আপনার নাসিরের সঙ্গে যোগাযোগ অফ? হ্যাঁ, ওর সাথে আমার যোগাযোগ সম্পূর্ণ অফ। ওকে। ফোন দেওয়ার পর এরকম করতেছে, মা শুনলো। আমি যখন বললাম যে আপনি আমাকে ফোন দিন না, আমার প্রবলেম হবে এসে, তখন মা শুনলো। মা তো শোনার পর আমার সাথে খুব মানে রাগারাগি করতেছে। তো রাগারাগি করার পর আমি কি করলাম, মাকে, ভাইয়াকে, বড় ভাইয়া তখন বাড়িতে ছিল, ভাইয়াকে ফোনটা দিয়ে দিলাম যে ভাইয়া ধরেন কে ফোন দিচ্ছে, আমি চিনি না ওকে, আপনি কথা বলে দেখেন। তখন ভাইয়া কথা বললো যে ভাইয়া আসলে আমি ওর ক্লাসমেট, ও আমাকে কখনো দেখেনি, ওর সম্পর্কে আমি অনেক জানছি, জানার পর আমার ভালো লাগলো, এই জন্য ওর সাথে আমি একটু কথা বলতে চাইছি, আর ওর সাথে আমি ফ্রেন্ডলি কথা বলবো, আমি কথা দিচ্ছি ওর সাথে আমি ফ্রেন্ডলি কথা বলবো। তো ভাই বললো আচ্ছা ঠিক আছে। যখন আমার ক্লাসমেটে এরকম কথা বলে আমার ভাইয়ের কাছে, যে খুব ভালো মেয়ে ভাইয়া, ওর সাথে আমি কথা বলবো, তখন ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে। তো ভাই আয়শা বললো যে তুই কথা বলিস ওর সাথে, তোরই ক্লাসমেট। ও তখন ওর সাথে কথা বলতে লাগলাম, মাঝে মধ্যে কথা বলতো, ফোন দিত। তো ও তখন মানে ওর সম্পর্ক ছিল, তো বলতো আমাকে বাবার সম্পর্কে আমাকে বলতো। মানে ওর প্রেমের একটা সম্পর্ক ছিল অন্য একটা মেয়ের সাথে। ছেলেটার নাম কি ছিল? সাদ্দামের সঙ্গে আপনি কথা বলতেন, আপনার ক্লাসমেট সে? হ্যাঁ। ওর আবার অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, সেটা আপনাকে বলতো? হ্যাঁ, আমাকে বলতো। আচ্ছা। তো আমাকে বলার পর এভাবে চলতেছিল। তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়ে গেল। ও
আমি যখন আবার মানে প্রাইভেট পড়তাম না, তখন আবার মানে ক্লাসমেট একজনকে জিজ্ঞাসা করে না যে তুই ইন্টারমিডিয়েটের পরে কোথায় অ্যাডমিশন নিবি, একজনকে বলে না। তো আমি তখন বলতাম যে আমি কুমিল্লাতে বা ঢাকাতে অন্য কোনো জায়গায় পড়াশোনা করব, অ্যাটলিস্ট এখানে পড়াশোনা করব না। কুমিল্লা ভালো কোনো কাম দিলাম, একটা হাসি দিলাম, মানে অতটুকুই চলে আসলাম। তো ওখানে ওই হাসিটা দেখাটা ওনাদের পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর ওনারা চলে যাওয়ার পর আমি তো তখন পরীক্ষা দিব, পড়াশোনা করতেছি, আমি ওসব নিয়ে ব্যস্ত। পরের দিন ভাইয়াকে ফোন করা হলো যে আপনারা আসেন, আপনাদের বোন আমাকে পছন্দ হয়েছে, আপনারা আসেন। তো এটার পর ভাইয়া গেল, যাওয়ার পর ভাইয়া ছেলের নাম জানলো, পরিচয় জানলো, সে কোথায় থাকে এতটুকু জানার পর ভাইয়া যখন সবাইকে বললো যে এরকম ভাইয়ার ফ্রেন্ড সার্কেল আমাদের গ্রামের পাশাপাশি, তো ফ্রেন্ড সার্কেল জানানোর পর সবাই বললো যে হ্যাঁ ছেলে খুব ভালো আর দেখতে মাশাআল্লাহ অনেক স্মার্ট, অতটুকুই মানে সবার পছন্দ হয়েছে। এবার ছেলে তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, সে পড়াশোনা কতটুকু করছে এটা দেখার বিষয় না কারো। ছেলে দেখতে ভালো, আর মামাকে, আমার বড় মামাকে জানানো হলো। তো আমার বড় মামা তো আমাদের ফ্যামিলি সব কিছু, আমাদের এই যে ফ্যামিলিতে যত কিছু হোক বড় মামা আমাদের অনেক হেল্প করছে। আমাদের এখানে এতটুকু আজকে এখানে আসার পেছনে তো বড় মামা, এরকম আর কি। মামাকে বললো, মামাও বললো না ছেলে খুব ভালো, মানে মামা বলছে কোনো সমস্যা নেই, রাজি হয়ে যা। তো সবার চিন্তাধারা এটা ছিল বাড়িতে কি আছে না আছে সেটা দেখার বিষয় না, বিয়ের পর তুমি কে ঢাকা রাখবে। রাজি হয়ে গেল সবাই। তো ভাই দেখে আসলো। পরের দিন আমি আমার ইকোনমিক্স পরীক্ষা চলতেছিলাম, পরীক্ষার জন্য আমি মানে প্রস্তুতি নিতেছি যে আমি পরীক্ষা দিতে যাব। তখন ভাইয়া বললো যে মেহমান আসবে, পরে যাস। তখন বিকালবেলা পরীক্ষা ছিল আমার, যে মেহমান আসবে পরে যাস। তো কি মেহমান আসবে? পরে বললো যে পরে মা বললো তোকে দেখতে আসবে, ভাবি বলে দেখতে আসবে, পরে যাস। তো আচ্ছা ঠিক আছে। তো ওনারা আসলো, ওনাদের সামনে নেওয়া হলো। ওনারা দেখলো আমাকে, শাড়ি পরিয়ে দেখলো, 3 পিস খুলে দেখলো, মানে যে 3 পিস পরিয়ে দেখলো, যেভাবে ইচ্ছা ওনারা দেখলো, আমাকে হাঁটালো, কথা বললো, ওনাদের সাথে খাওয়ালো, সব কিছু হওয়ার পর আমি পরীক্ষা দিতে চলে গেলাম। আর এদিক দিয়ে ওনারা থেকে গেল আমাদের বাসায়। থাকার পর ওনারা কথা সব কিছু ফাইনাল করলো। দিনটা ছিল সোমবার, যে বুধবার দিন ছেলে আসবে, মেয়ে যেহেতু এখন পরীক্ষা, তো কাবিনটা হয়ে যাবে। তারপর যার বাড়ি শেষে এতটুকু পরীক্ষার পর আর কি আমরা অনুষ্ঠান করে আমরা বউ নিব, অতটুকু কথা শেষ। আমি বাড়িতে আসলাম। আপনি তো বুঝতে পারছিলেন যে আপনার বিয়েটা হয়ে যাচ্ছে? না, তখনও জানি না। মানে এত কিছু হচ্ছে, আপনি বাড়ির ছেলের সামনে যাচ্ছেন, হাসি দিয়ে চলে আসতেছেন, এটা তো বোঝাই যাচ্ছে যে কিছু একটা হচ্ছে। না, আমি তখন বুঝতে পারি না যে বিয়ে হবে আমার, মানে ওই তারপর ওই আপনার মা যে আপনার ফোনে একটা কনভারসেশন শুনেছিল যে আপনি ফোন দিয়ে না, আমার বাসায় ডিস্টার্ব হবে, এরপর থেকে আপনার ফ্যামিলি অনেক সিরিয়াস হয়ে গেছে যেভাবে। এটা না। তাহলে ওই যে আমি নাসিরের সাথে দেখা করছি, ওটা শোনার 15 দিন পরে এই ঘটনাগুলো হচ্ছে। আচ্ছা, তার মানে এই ঘটনার প্রেক্ষিতেই আপনার ফ্যামিলি চিন্তা করেছে বিয়ে সাথে দিয়ে দিই, তারপরে যা হওয়ার হবে। হ্যাঁ, আর ফ্যামিলি তো যে দুর্যোগ চলতেছে, বর্ষাশুর যুদ্ধ, বুঝতে পেরেছি। বলেন এসব নিয়ে তো মানে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে ভালো হবে, এরপরে ছোট একটা মেয়ে আছে, ওটাকে পরে দেখা যাবে, এরকম কিছু আর কি। তখন আমি কলেজ থেকে আসলাম, পরীক্ষা দিয়ে আসার পর আর কি শুনলাম যে আমার বিয়ে ঠিক হয়েছে, বুধবার দিন বিয়ে হবে। আচ্ছা, মানে তখন তো আমি মানে কি করব বুঝতে পারতেছি না, যে হঠাৎ করে এটা কি, আর ওটা তো বলতে পারতেছি না। এখন তো বুঝতে পারলাম ওটা শোনার পরে এরকম হলো, আর ওটা কাউকে কিছু বলতে পারতেছি না, মেনে নিলাম, যা কপালে যা আছে তাই হবে, আর কোনো সিনক্রেট করিনি। না করার পর তখন কি হলো, বুধবারে ওরা আসলো। এখন আসার পর আর কি ওরা দেখলো, এখন আবার দেখবে, বিয়ে হবে আগে দেখবে, ছেলে দেখবে। তারা কিন্তু ছেলে দেখে নাই, ওর মা আর ওর বোন, ওর ভাই দেখলো আমাকে, কিন্তু ও দেখলো না। এখন ও আসলো, ও দেখলো। আপনি ছেলে দেখেছেন ওই সময়টাতে? না, আপনি না, ওকে আমি তখনও দেখিনি। আচ্ছা, দেখলো, দেখার পর বললো যে আচ্ছা আমার তো মেয়ে পছন্দ হয়েছে, আজকে ওর সবকিছু থাকুক, মানে আমাদের ভালো একটা আয়োজন করা হয়েছে। সবাই জানলো যে মানে ওর বিয়ে, নিপার বিয়ে, সবাই জানে এটা, সবাইকে মোটামুটি দাওয়াত দেওয়া হয়েছে, ছোটখাটো অনুষ্ঠান যাকে বলা হয় আর কি, মোটামুটি সবাই জানলো যে আমার বিয়ে আজকে। তো তখন বললো যে আমার মেয়ে পছন্দ হয়েছে। আচ্ছা, এটা তো আমাদের বাবা চাচা কাউকে আনেনি, শুধু ও আসলো ওর কোনো কয়টা ফ্রেন্ড নিয়ে। তখন সবার মনে খটকা লাগলো, কিছু নিয়ে আসেনি। একটা বিয়ে করতে আসবে, একটা শাড়ি তো নিয়ে আসবে, কিছু নিয়ে আসেনি। তো তখন সবার মনে একটা খটকা লাগলো, লাগার পর আর কি ওর যেটা হলো যে আমাকে ওর পছন্দ হয়নি। মানে বুঝলাম না ঠিক, আপনাকে দেখে পছন্দই করলো, আবার পছন্দ হয়নি বলতে? মানে ওর ফ্যামিলি পছন্দ করলো, ও এটা বললো আর কি, মিথ্যা বললো। আমার মেয়ে পছন্দ হচ্ছে, আমি আগামীকাল আমার বাবাকে পাঠাবো, আমার কাকাকে পাঠাবো, পাঠিয়ে তারপর মানে বিয়ে ডেট ফিক্সড করবো। আচ্ছা, এটা বলে ও চলে গেল। এখন তো সবাই মোটামুটি বুঝতে পারলো।
যে কিছু একটা সমস্যা। পরে ও ফোন দিয়ে বললো যে এরকম এরকম, এখন না বিয়েটা পরে, ওকে টেনশন করতে বলেন না, ওকে পড়াশোনা করতে বলেন। তো ওকে বিভিন্ন জন ভাইয়ের বিভিন্ন ফ্রেন্ড সার্কেলে এসে মানে বিভিন্ন মানুষ বুঝালো, বা ওদের বাড়ি থেকে যখন ওদের বাড়িতে গেলাম তখন শুনতে পেলাম আর কি, আমার শাশুড়ি টাশুড়ি সবাই বুঝালো যে মেয়েটা ভালো, দেখ কিচ্ছু হবে না, বিয়ে কর, কি হয়েছে, কালো হয়েছে, তাতে কি, কিছু হবে না। এটা করে ওকে বোঝানো হলো। বোঝানোর পর পরের দিন বৃহস্পতিবার ও আবার ভাইয়ের সাথে মিট করলো যে আপনি আসেন, আপনার সাথে দেখা করবো। তো দেখা করার পর আবার বিয়ে ঠিক করলো শুক্রবার দিন আবার বিয়ে ঠিক করলো। এখন তার কিছু করা নাই, তখন ডিসিশন নিলাম যে আর মানে বিয়ে কারোর সামনে যাব না, পড়াশোনা করব। মাকে বলে দিলাম কারোর সামনে আমাকে নেবেন না, এটা খারাপ, জিনিসটা যে কত খারাপ হয়েছে, মানে মাকে বললাম যে বুঝতে পারছেন যে আমার বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে গেছে, গ্রামের বাড়িতে এই জিনিসটা অনেক খারাপ জিনিস, তো আমার আর দরকার নেই, আমি আর বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো। যখন আবার বিয়েটা ঠিক হলো, দ্বিতীয়বার আমি কিছু বলতে পারলাম না, চুপচাপ বিয়েটা করে ফেললাম। শুক্রবার দিন বিয়েটা হয়ে গেল। দ্বিতীয়বার বিয়ে ঠিক হয়েছে কিভাবে? মানে একজনের সাথে ফার্স্টের দিন বুধবার দিন বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, আবার শুক্রবার দিন ও নিজেই ঠিক করলো ভাইয়ের সাথে এসে যে আচ্ছা ঠিক আছে আমরা আগামীকাল যাব, বিয়ে হবে। মানে ছেলেটা আবার রাজি হয়েছে? হ্যাঁ, আবার রাজি হলো। ওকে বিভিন্ন সবাই নাকি নাম কি ছিল? ওর নাম ছিল ফাহিম। হ্যাঁ, ওকে। বিয়ে হওয়ার পর যখন ওকে আর আমাকে আর ওদের বাড়িতে না হয় না, আমাদের বাড়িতে রাখলো, যেহেতু পরীক্ষা, তো ওকে আর আমাকে একটা ঘরে দেওয়া হলো। দেওয়ার পর ওকে আমি দেখলাম, ওকে দেখার পর তো আমি মানে পুরা প্রেমে পড়ে গেলাম। আসলে অনেক সুন্দর ছিল, মানে ও হিসাবে আমি কিছুই না, মানে এতটা সুন্দর ছিল। কথা বলতেছে, তো একটা জিনিস খেয়াল করলাম যে সে আমার দিকে একটাবারও তাকায়নি। আচ্ছা। তখন অনেকটা খারাপ লাগলো যে সে আমার দিকে হতো, মানে আমি শুনতাম কিন্তু কাউকে কিছু বলতাম না, মাকেও বলতাম না যে মা আমাকে এটা বলে, কোনোদিনও মাকে কিছু বলতাম না, যে যাই বলুক না কেন। এরকম করতে করতে আমার আর মানে পড়াশোনার দিকে আর মন নাই, ওই এসব নিয়ে সারাক্ষণ চিন্তাধারা ছিল। তো ক্লাস 6-এ যখন উঠি তখন মানে খুব অসুস্থ হয়ে যাই আমি এসবই এর ভিতরে। তো ডাক্তার বলতে সেই জন্ডিস এইসব রোগ, কিন্তু আসলে না, মানে মূলত আমার কি সমস্যা সেটা আমিই বলতে পারবো, যে আমি এগুলো নিয়ে খুব টেনশন করি যে কি হলো, মানে কেন এরকম হচ্ছে আমার সাথে। তো এটা হওয়ার পর ক্লাস যখন আমি 7-এ পড়ি, তো তখন আমাদের মোটামুটি ভালো চলতেছে, ফ্যামিলি ভালোই চলতেছে, মানে কোনো দিক দিয়ে কোনো সমস্যা দেখতেছি না। 2005 সালে আমার মেজো খালামণি মার্ডার হয়। ঘটনা কি ছিল, মানে আপনি কিভাবে দেখলেন, কিভাবে জানলেন? সেটা জানা হলো যে আমার মেজো খালামণি আমাদের বাড়ি থেকে 2-3 গ্রামের পরে ছিল। মেজো খালামণির লাশটা পানিতে ভেসেছিল। আপনি খবর পেলেন কিভাবে, আপনি জানলেন? আমাদেরকে ওনাদের মানে ও বাড়ি থেকে আমাদেরকে খবর দেওয়া হলো আর কি। তো আমরা যখন গেলাম, গিয়ে দেখলাম যে লাশটা অস্বাভাবিকভাবে কিছু মা বুঝতে পারলো যে আমার বোনের এরকম হলো কেন, মানে একটা মানুষকে মেরে পানিতে ফেলে দেওয়া হলো, তার শরীরের অস্বাভাবিক কিছু দেখা গেল। তো মারা যাওয়ার পর মানে এই একটা সমস্যা শুরু হয়ে গেল, যে এই একটা আরেকটা জিনিস মানে মাথায় এফেক্ট করলো, যে এরকম একটা কিছু আমাদের লাইফে হয়ে গেল, যে আমার খালামণি খুব ভালো ছিল, আমাদের খুব আদর করতো, মাও খুব মানসিকভাবে মানে হয়ে গেল। তো এটার পর খালামণি কিছুদিন মারা যাওয়ার কিছুদিন পর কি হলো, আমার বড় ভাই তখন ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিল, পরীক্ষা টেস্ট দেওয়া হয়ে গেছিল, পরীক্ষাতে ছিল। তো শুনতে পারলাম মানে খালামণি মারা যাওয়ার কয়েকদিন পর শুনতে পেলাম যে ভাই একটা রিলেশন করতেছে। আপনার বড় ভাই? হ্যাঁ, বড় ভাই একটা রিলেশন করতেছে, তো ওনারা দিবে না ভাইয়ের কাছে, বা আমরা ওটা আনবো না, এরকম কিছু চলতেছে, এরকম নিয়ে আর কি চলতেছে, মানে কি যে একটা অবস্থা, মানে বলে বোঝাতে পারবো না। তখন আপনি কোন ক্লাসে? ক্লাস 4? ক্লাস 7-এ। ক্লাস 7-এ, ওকে। ভাইয়া রিলেশন করছে, এখন ওনারা দিবে না, আমরাও আনবো না, এরকম কিছু আর কি। ভাইয়া তো তখন ছোট ছিল, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, তখন তার আমরাও সবাই ছোট ছিলাম, কিভাবে সম্ভব এখন। মানে যার সাথে রিলেশন করছে তো উনি তো ভাইয়াকে বিয়ে করবে, ভাইয়ের সাথে আসবে, এটা নিয়ে ওনাকে খুব মারা হইতো। তো ওনাকে মারা হইতো, প্লাস ওনারা আমাদের এখানে আসতো, আয়েশা আমাদের সাথে ঝামেলা করতো, যে আমাদের মানে মেয়েকে এই করছে সেই করছে, এইসব নিয়ে খুব ঝামেলা হতো। তো ঝামেলা হওয়ার পর এরকম ভাবে চলতেছিল। তো আমি যে ওই যে ক্লাস 4 থেকে কিন্তু আর কোনো ছেলেদের সাথে কোনোদিন কোনো ছেলের সাথে আমি আর মিশি না। ওই ঘটনার পর থেকে কোনো ছেলেদের সাথে আমি মিশি না। এবং বাড়িতে কোনো ছেলে আমার পরিচিত হোক অপরিচিত হোক, কারোর সাথে কোনো কথা নেই। স্কুলে যেতাম, আসতাম, পড়াশোনা করতাম, যতটুকু পারতাম, এভাবেই চলতো। আচ্ছা, এখানে চলতেছে এই সমস্যাটা ভাইয়ের ইয়েটা নিয়ে। তো ভাইয়াকে তখন আর ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেওয়া হয়নি, ভাইয়াকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো মামার কাছে। তো ভাইয়া একটা দোকানে ম্যানেজারি ইয়েতে ঢুকলো, খুব ভালো ইয়েতে চলতেছে। 2008 সালে ওই ভাইয়া ওনাকে বিয়ে করলো। তখন আপনার ভাইয়া কি করে? ভাইয়া তখন শেয়ারে ব্যবসা করে।
আচ্ছা, তো 24 বছর ভাই তখন যে মেয়েটাকে লাভ করতো তাকে বিয়ে করলো। তাকে বিয়ে করছে। তা অনেক কিছু হয়ে বিয়েটা হয়েছে, অনেক কাহিনী হয়েছে, অনেক কিছু হয়েছে। ওনারা ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট না, বাট আপনার গল্পটা ইম্পর্টেন্ট। এখন আমার যে গল্পটা ইম্পর্টেন্ট, তো এটা নিয়ে যা কানা হলো, আনার পর থেকে এখন আবার ফ্যামিলিতে আরেকটা সমস্যা যে আছে না, বউ শাশুড়ির সমস্যাটা, জি, ওইটাই চলতেছে। মানে মা বা ভাবি, মানে ওনাদের প্রতিদিনে কিছু না কিছু নিয়ে সমস্যা হচ্ছে। তো কিন্তু আমাদের ভাই বোনদের সাথে বা আমার সাথে কোনো সমস্যা হয়নি, ভাবির সাথে কখনো কোনো সমস্যা হয়নি, ভালোই চলতেছে। এরকম ভাবে চলার পর যখন মানে এগুলা আমি ক্লাস তখন 9-এ পড়ি। আচ্ছা, ক্লাস 9, ঢাকা নরসিংদী থেকে তো একটা ছেলে আমাদের ওখানে একটা কাজে আমাদের ওখানে গেল। আচ্ছা, আমাদের ওখানে যাওয়ার পরও আমাদের মানে বাসার পাশেই তারা ভাড়া নিল, বাসা ভাড়া নিল। নেওয়ার পর ওরা আবার মার সাথে কথা বলতো বা মাকে কাকি টাকি ডাকতো, জি, খুব ভালো। মা কিন্তু ওই ডিপ্রেশনে ছিল যে আমার মেয়েটা কালো। এখন মা আস্তে আস্তে আমি বড় হচ্ছি, এখন আবার মানে চিন্তা যে আমার মেয়েটা কালো, কিভাবে বিয়ে দিব, মানে এটা খুব চিন্তা করতো সবাই। আচ্ছা, যে মেয়েটাকে বিয়ে দিব কিভাবে। কয় বোন ছিলেন আপনারা? আমরা 2 বোন। ওই কাকার ঘরে একটা মেয়ে হয়েছিল। আপনি ছোট বোন? হ্যাঁ, না আমি বড়, আমি কাকার ঘরে একটা মেয়ে। কাকার ঘরে একটা মেয়ে, আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ। তো আপনি কি কাকাই বলতেন না বাবা বলতেন? হ্যাঁ, কাকাই বলতাম। কাকাই বলতেন, আমরা 4 জন কাকাই বলতাম, ছোট বোনটা বাবা বলতো। হ্যাঁ, বাবা বলতো। মা একদিন রাস্তায় কি করতেছে, মানে দাঁড়ায় আছে একটা মেয়ে, ফর্সা মেয়ে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যাওয়ার পর মা বলতে চায়, আল্লাহ তুমি আমার ছোট মেয়েটাকে যা দিলা, আমার বড় মেয়েটাকে এরকম করে তৈরি করলা যে আমার মেয়েটাকে আমি একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না। এটা আপনার সামনেই বলেছে? না, আমি ছিলাম না তখন। আচ্ছা, আমাদের অবস্থান তখন মোটামুটি ভালো, ভাইয়া শেয়ার ব্যবসা করতেছে, ভালো, খুব ভালো। মা এটা বলার পর একজন শুনলো, ওই যে যারা বাসা ভাড়া নিচ্ছে আমাদের ওখানে, ওই একজন শুনলো। শুনলো মানে কার কাছ থেকে শুনেছে? মা বলতেছে, এটা ও শুনলো। আচ্ছা, ও হেঁটে যাচ্ছে, মেয়েটাও হেঁটে যাচ্ছে, মা ওই কথাটা তখন বললো, জুড়েই বললো। তো বলার পর আমি তখন স্কুলে ছিলাম। তো শোনার পর ও কি করলো, আমার একটা আপুর সাথে ওর ভালো মানে যোগাযোগ ছিল। তো আপুকে বললো যে এরকম মানে ওকে আমার ভালো লাগে, ওকে বলা নিয়ে আমাকে একদিন খুব মানে ইয়ে করতেছে যে তুই এভাবে মানে জীবন চলে কেমনে, খাওয়া দাওয়া না করলে কেমনে হবে, এরকম ও শুনতেছে। জি, ও শুনলো। শোনার পর আপুকে বললো যে আপু ওকে একটু ডাকেন, আমি ওর সাথে একটু কথা বলবো। আমাকে ডাকা হলো। তো ডাকার পর আমি গেলাম, যা ওই আপুর ঘরে গেলাম। যাওয়ার পর বললাম যে কি, কেন ডাকছেন আমাকে? তো ডাকার পর বললো যে তুমি বসো, তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা, বললাম যে কি কথা? বল তুমি বসো। বলো যে ছেলেটার নাম কি ছিল? নাসির। ওকে। হ্যাঁ। তো বলার পর বলো যে তুমি ভাত খাওনি কেন? বলছে না, আমার না খেতে ইচ্ছা করতেছে না, আমার ভালো লাগে না, আমার খাইতে ইচ্ছা করে না। তো বললো যে আমার সাথে ভাত খাওয়া। বলছে না, আপনার সাথে আমি খাবো কেন? এটা বলে আমি ওখান থেকে চলে আসছি। আচ্ছা, তো উনি আর খায়নি। চলে আসার পর এখন আমি খাইনি, উনিও খায় না, মানে দুজনেই না খায় অবস্থা আছে। তখন আপু বললো যে এখন আপুকে বললো, ওকে বলবো না আমাকে একটা চিঠি দিতে। 2009 সাল, তখন ওকে বলবেন একটা চিঠি দিতে, যে চিঠিতে আমি মানে ও আমাকে বলবে যে আমি কেন খাইনি বা আমাকে খেতে বলতে হবে, এরকম কিছু। তো আমি কি বলবো, কেন করবো এটা? যখন আপু এটা বললো, আমি তো প্রথম রাজি না। পরে আরেকটা ফুপি ছিল, সেও বললো যে বকর না, কি হয়েছে, সমস্যা কি? এটা তার মহাভারত কিছু না, ও চলে গেলে তো তারপরে তার কোনো কিছু না, তার সাথে তার কোনো যোগাযোগ নেই। তো আমি রাজি হলাম, আচ্ছা ঠিক আছে চিঠি লিখবো। এখন চিঠি লিখতে গিয়ে আমি একবার কি চিঠি লিখবো আমি তো বুঝতে পারতেছি না কিভাবে লিখবো। তো একবার চিঠি লিখতে গিয়ে 10টা পেজ নষ্ট করলাম, চিঠি আমার লিখতে পারিনি। আমি অনেক কষ্ট করে চিঠি লিখলাম, লিখে ওনাকে দিলাম যে আপনি কেন খাননি, আপনি নাকি খাননি। আপু বললো আচ্ছা ঠিক আছে আপনি খান, আমিও খাবো। তো এটা বলার পর ও খেলো। এরকম 2-3টা মানে চিঠি দেওয়া হলো আর কি, 3টা। তো আমি আসলে একটাতে লিখলাম যে আচ্ছা আপনি কি চান আমার কাছে, মানে কেন এরকম বলতেছেন? তো বললো যে চোখের ভাষা বুঝে না, সে মনের ভাষা বুঝবে না। তুমি কি আমার চোখ দেখে বুঝতে পারো না যে আমি কি বলতে চাই? না, আমি তো কিছু বুঝতে পারিনি। ওইটার বলার পর তার কয়েকদিন পর ওরা চলে আসলো, ওদের কাজটা শেষ, ওরা চলে আসলো। আচ্ছা। তো আমার বাবা তখন ফোন ব্যবহার করতো, আমি বা মা কেউ ব্যবহার করতাম না। তো বাবার ফোন নাম্বার নিয়ে আসা হলো। তো নিয়ে আসার পর ও মাঝে মধ্যে ফোন দিত, আপুর সাথে কথা বলার জন্য ফোন দিত, যে আপুর সাথে কথা বলবো। তো আপুর সাথে কথা বলা তখন তো আমরা আমাকে দিত। তো আপুর সাথে ফোন দিলে বুঝতাম যে আমার সাথে কথা বলবে, এরকম ভাবে। তো ওনার কথা আমার খুব ভালো লাগতো, ওনার কথা বোঝানো, খুব সুন্দরভাবে কথা বলতে পারতো, গুছিয়ে কথা বলতে পারতো। সেটা আমি তখন পারতাম না, উনি কথা বলতে পারতো খুব সুন্দরভাবে। তো ওনার সাথে আমি কথা বলতাম, ভালো লাগতো। এরকম করতে করতে এসএসসি পরীক্ষা দিলাম, মানে ওনার সাথে আমার যোগাযোগ হতো। এরকম কি
1 মাস 15 দিন 20 দিন এরকম আর কি, এতদিন পর পর আর কি ওনার সাথে আমার যোগাযোগ হতো। তখনও কি মানে ওনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক তৈরি হয়েছে নাকি জাস্ট এমনিতেই হাই হ্যালো করেন? তখন আর কি সে বললো আর কি এরকম এরকম, মানে অনেকদিন পার হয়ে যাওয়ার পর আর কি উনি বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আমিও উচ্ছ্বাস বয়স, তখন ক্লাস 9 থেকে 10 উঠলাম, বা আবেগের বয়স, আমিও ঠিক আছে কথা বলি। আমার কথা ওনার সাথে আমার কথা বলতেই ভালো লাগে। প্রেম ভালোবাসা কি জানি না তখন সেটা বুঝতে পারি, কিন্তু আমার ভালো লাগে, ওনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো। তো ভালো লাগার পর কথা বলতাম, মাঝে মাঝে এরকম ফোন দিত, কথা বলতাম। উনি তখন বললো জানো তোমাকে কেন এত ভালোবাসি, এরকম এরকম তোমার মা একদিন এটা বললো। আর আমি তখন মনে মনে এটা চিন্তা করলাম যে আমি যে কাকির মেয়েকে আমি বিয়ে করবো, এবার যা কিছু হোক। এখন ওর চিন্তা আর কি যে আমাকে আসলে আমার ফ্যামিলি দিবে কিনা ওর কাছে, এসে এরকম চিন্তাধারা হইতো, এরকম চিন্তাধারা ভাবনা করতো। করার পর আস্তে ধীরে চলতে চলতে তখন 2010 সাল, আমি তখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছি। তো দেখা করতো আসার পর আর কি ওর সাথে এরকম হয়েছে যে ওর সাথে আমি দেখা করব রাতের বেলা, ও আপুর বাসায় আসলো। তো আমি মানে আমি আমার ঘর থেকে বের হলাম, ওর সাথে আমি দেখা করলাম। মানে এরকম হলো যে ওর সাথে আমি দেখা করব, ও আমাকে অনেক দিন পর কাছে পাইছে, ও আমাকে ধরবে, এরকম কিছু চিন্তাধারা ছিল যে আমাকে ধরবে, জড়িয়ে ধরবে, বা আমিও এরকম কিছু। তো ও মানে এরকম করে আবার হাতটা সরায় ফেললো, সরায় ফেলে মানে হাতে ব্যথা পাইছে, তারপর হাতটা সে সরাই ফেললো, যে সে আমাকে কোনোদিনও টাচ করবে না। মানে ওর চিন্তাধারা ছিল যে সে আমাকে কোনোদিনও টাচ করবে না, যা করবে মানে পরে, মানে ওর চিন্তাধারা এরকম ছিল। তো হওয়ার পর গেল, ওটা যাওয়ার পর যখন এসএসসি পরীক্ষার পর ইন্টারমিডিয়েটে উঠলাম, তখন আবার কি হলো যে আবারও বললাম যে ওর সাথে আমি দেখা করব, ওর সাথে আমি দেখা করব। তো এখন কিভাবে দেখা করব, দেখা করা তো একটা ব্যাপার আছে, বাড়িতে আসা লাগবে না। এটা মোটামুটি বাড়িতে জেনে গেল, আমার বাড়িতে জেনে গেল। জানার পর আর কি বড় ভাই আর কি আমাকে বললো যে মুনি এটা কি ঠিক। আমি আবার ভাইকে বললাম যে ভাই আমার প্রতি বিশ্বাস রাখতে পারবো না। যখন ভাই একটা সময় আমাকে বোঝালো এরকম কিছু করিস না, ভাইয়া করছি, ভাইয়া ভুল করছি, কিন্তু তুই করিস না। তো আমি ভাইয়া ঠিক আছে, আমি এসব কোনোদিনই করবো না। যখন ভাই আমাকে বোঝালো তখন ভাইকে আর কিছু বললাম না, চুপচাপ শুনে গেলাম। এখন 2010 সালে ওর সাথে আমার দেখা করতে হবে। যখন ইন্টারমিডিয়েটে পড়তেছি তখন বললাম যে ওর সাথে আমি দেখা করবো, ওকে ফোন দিলাম। তো ফোন দেওয়ার পর একটা জায়গা সিলেক্ট করা হলো যে এখানে দেখা করব। দেখার পর তো ও আমাকে আসার আগে বললো যে আমি তোমাকে দেখা করব, তবে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি সেটা দিবা? ও তখন নারায়ণগঞ্জে, কি নাম ছিল ছেলেটা? নাসির। হ্যাঁ, নাসির তখন বললো যে আমি তোমার সাথে দেখা করব, তুমি কি সেটা দিবা? তো বললাম যে কি? তো বললো যে আমি তোমাকে একটা কিস করব। তো আমি তখন বললাম যে তোকে না আমি থাপড়াই আর নারায়ণগঞ্জ আবার পাঠাই দেবো। নাসিরকে বললেন? হ্যাঁ, ডাইরেক্ট আমি এটা বলতেছি ওকে। তো বলতেছে, হাসতেছে, বলতেছে দেখ পাগলি বলে কি। ও আমাকে সবসময় পাগলি বলতো আর কি। যাক হলো, তো ওর সাথে আমার দেখা করার আসলো। আর আসার পর আমার একটা আপুর বাসায়, অন্য আর একটা আপুর বাসায় দেখা করলাম। দেখা করার পর ওর সাথে তাও আমার দূরত্ব 2.5 হাত 3 হাতের মতো এরকম দূরত্ব বেজায়, কথা বললাম, দেখা করলাম। করার পর ও চলে আসলো নারায়ণগঞ্জ, আমি চলে গেলাম বাসায়। তো তারপরে সে ফোন দিল আমাকে, ফোন দিয়ে বললো যে জানো আমি তোমাকে চাইলে কিছু করতে পারতাম, চাইলে তোমাকে একটা কিস করতে পারতাম, কেন করিনি জানো? বললাম যে কেন? যে আমি যদি তোমাকে এখন একটা কিস করি তাহলে এখানে সব কিছু শেষ। আমি জানি তুমি কেমন ধরনের মেয়ে, এখানে সব কিছু তুমি শেষ করে দিতা, কিন্তু আমি সেটা করিনি। আমার দরকার তোমাকে সারাটা জীবন, আমার সারাটা জীবন ভালোবাসা নিয়ে আমি থাকতে হবে, তোমার ভালোবাসা নিয়ে। তো আমি এই সামান্য কতটুকু একটা কিসের জন্য আমি আমার সারাটা জীবন নষ্ট করতে চাই না, আমার ভালোবাসার মানুষটাকে আমি হারাতে চাই না। ঠিক আছে, আপনাদের মধ্যে ধরনের কিছু কথোপকথন হয়েছে। এটা যখন শুনলাম, ওটা শোনার পর আমি তো মানে তখন বললাম যে না, একে ছাড়া যাবে না। মানে সামহাও আপনার তাকে এই ধরনের কথার পরে খুব ভালো লেগে গেল? হ্যাঁ, ভালো লেগে গেল, একে ছাড়া যাবে না। তো আচ্ছা আমি পড়াশোনা করি, ওর ভাবে থাকুক। যেহেতু সবাই বলতো যে আমি কালো, আমার বিয়ে হবে না, এই সেই, তাহলে তো আমার সমস্যা নেই, আমি পড়াশোনা করি, ওর কাজ করুক। তখন ওই বাইরে চলে যাবে। আচ্ছা। তো কলেজে যখন লেখাপড়া করতেছি, মানে সবার একটাই কথা, তুই এত কালো কিছু ব্যবহার করতে পারিস না, কিছু ব্যবহার কর। এখনকার মেয়েরা কত কিছু ব্যবহার করে ফর্সা হ, মানে এরকম কিছু বলতেছে। এমন ফ্রেন্ড আছে যে টাকা ধার নিল, তো টাকা ধারের বদলে কি বললো যে আচ্ছা ঠিক আছে টাকাটা পরে দিচ্ছি, এ বলে দোকান থেকে আমাকে ফর্সা হওয়ার ক্রিম দিচ্ছে। জিনিসটা কেমন? আচ্ছা তুই এটার দরকার কি? আমি যেমন তেমনই থাকি না, জি দরকার কি? এটা করলাম, কয়েকদিন পর তো আমি আবার যেসব হয়ে যাব, তো দরকার কি? তার থেকে এমনি থাকা ভালো। এরকম করে চলতেছিল। আমি যখন প্রাইভেট ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ছিলাম, তখন আমি হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়তাম একটা ম্যামের কাছে। তো আমার হিসাব বিজ্ঞান খুব ভালো ছিলাম, খুব ভালো স্টুডেন্ট ছিলাম, যে কোনো কিছু আমাকে দেখাতো, একটা চ্যাপ্টার একটা কিছু দেখাতো, দ্বিতীয়বার দেখাতে হতো না। তো এভাবে ভালো মোটামুটি ওই যে ক্লাস 4 থেকে ছেলেদের সাথে কথা বলা বন্ধ হয়েছে, এখন ওই যে মানে আস্তে আস্তে ছেলেদের সাথে মিশতেছি।
এবার একজনের সাথে ভালোবাসার সম্পর্ক হোক আর ওদের সাথে ক্লাসমেট হোক, এভাবে চলতেছে, মিশতেছি। মিশার পর ওদের সাথে ভালোভাবে চলতেছি, পড়াশোনা করতেছি। তো মেয়েদের সাথে যাদের সাথে মিশি একজন একজনকে বলতেছে আর কি যে ও খুব ভালো মেয়ে। ওর আমার একটা ফ্রেন্ড ওর আরেকটা ভাইকে গিয়ে বলতেছে ও খুব ভালো মেয়ে, মানে ওর সাথে নির্দ্বিধা চলা যায়, যে কোনো জায়গায় খুব ভালো মেয়ে। আপনার সম্পর্কে বলছে? হ্যাঁ হ্যাঁ বলতেছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, ও কেমন ভালো মেয়ে দেখবো, তোর ওর নাম্বারটা দিস। এটা বলার পর তো বললো যে তো নাম্বার ইউজ করে না, কোনো নাম্বার ইউজ করে না, ওকে আর মানে ওর নাম্বার দেওয়া যাবে না। তো আচ্ছা ঠিক আছে, ওকে দেখবো, মানে অতটুকু ওখানে অতটুকু। আর যে এই যে এর সাথে যে আমি দেখা করলাম ইয়ে করলাম, তারপর থেকে ওর সাথে আমি মানে যোগাযোগ বন্ধ করে দিলাম, যে এর সাথে আমি এখন কথা বলবো না, দেখি না ও মানে ভালো কোনো পজিশনে যায় কিনা। ওর মায়ের নাম্বার তো আমার কাছে আসছে, ভালো একটা পজিশনে যখন যাবে তখন আমিও আমার পড়াশোনাটা শেষ করি, সবকিছু মাথা থেকে দূরে ফেলে আমি আমার পড়াশোনাটা করি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি অ্যাকাউন্টিং এ অনার্স করবো, এরকম ইচ্ছা ছিল। তো তখন আপনি ইন্টারে পড়ি, ইন্টার পরীক্ষার্থী, তখন ইন্টার পরীক্ষার্থী। তো আমার যখন পরীক্ষা চলে আসতেছে, এখন আমার ফোনে দরকার। মেজু ভাইকে বললাম দেখ ভাই, এখন তো আমার পরীক্ষা চলে আসছে, এখন আমি কি করবো, আমার তো ফোনে দরকার। এখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ভাইকে বলবো। এদিকে মানে সাংসারিকভাবে যেটা হচ্ছে যে ভাই বা মায়ের সাথে ভাবির সাথে প্রবলেম চলতেছে অনবরত। এখন যুদ্ধ চলতেছে। এখন সবাই বলতেছে যে এভাবে তো হয় না, মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, যেহেতু মেয়েটা বড় হয়েছে মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। এরকম ভাবে সংসার তো নষ্ট হয়ে যাচ্ছে। এখন 2 দিন পর মেয়েটা দেখতে এমনিতে কালো, তারপর যদি সমস্যা এরকম মানে ফ্যামিলিতে এরকম সমস্যা, কেউ ভালো কোনো জায়গা বিয়ে দিতে পারবে, এমনিতে তো ভালো জায়গা বিয়ে দিতে পারবে না, এরকম মানুষ বলে, মুখের উপরে এসব কথা বলে, খুব খারাপ লাগে। তো এসব চলতে ছিল। তো ভাই আমাকে ফোন দিল, যখন মেজো ভাই বললো যে ভাই ওকে ফোন দেন, ওর তো এখন ফোনটা লাগে, যেহেতু সবার সাথে যোগাযোগ করতে হবে, পরীক্ষা চলে আসছে। তো এটা বলছে ভাইয়া ফোন দিছিল আমাকে। ফোন দেওয়ার পর ওই যে আমার যে ফ্রেন্ড বললো যে আমার নাম্বার দেওয়ার জন্য, ওকে আমার ওই মেয়ে বন্ধুটা ওকে নাম্বার দিল। দেওয়ার পর ফোন না 2-3 দিন পর নাম্বার দিল, ও আমাকে ফোন দিচ্ছে, SMS দিচ্ছে। তো আমি তো ফোন পিক করতেছি না, বা SMS কে আপনি, SMS-এ বলতেছি আপনি কে, কেন আমাকে ডিস্টার্ব করতেছেন, এই সেই মানে এরকম চলতেছে। ও অন্য জায়গার পরিচয় দেওয়ার পর নাম্বারে ফোন দিল। আমি আমার ক্লাসমেটই, ওই ছেলেটা আমারই ক্লাসমেট। আপনাকে আমি ওকে দেখিও না, চিনিও না কোনোদিনও। আচ্ছা, কিন্তু ওই নাম্বারটা নিয়েছে? হ্যাঁ, ওর একটা বোন থেকে আর কি, ও আমাদের সাথে পড়তো। তো নেওয়ার পর আপনার নাসিরের সঙ্গে যোগাযোগ অফ? হ্যাঁ, ওর সাথে আমার যোগাযোগ সম্পূর্ণ অফ। ওকে। ফোন দেওয়ার পর এরকম করতেছে, মা শুনলো। আমি যখন বললাম যে আপনি আমাকে ফোন দিন না, আমার প্রবলেম হবে এসে, তখন মা শুনলো। মা তো শোনার পর আমার সাথে খুব মানে রাগারাগি করতেছে। তো রাগারাগি করার পর আমি কি করলাম, মাকে, ভাইয়াকে, বড় ভাইয়া তখন বাড়িতে ছিল, ভাইয়াকে ফোনটা দিয়ে দিলাম যে ভাইয়া ধরেন কে ফোন দিচ্ছে, আমি চিনি না ওকে, আপনি কথা বলে দেখেন। তখন ভাইয়া কথা বললো যে ভাইয়া আসলে আমি ওর ক্লাসমেট, ও আমাকে কখনো দেখেনি, ওর সম্পর্কে আমি অনেক জানছি, জানার পর আমার ভালো লাগলো, এই জন্য ওর সাথে আমি একটু কথা বলতে চাইছি। আর ওর সাথে আমি ফ্রেন্ডলি কথা বলবো, আমি কথা দিচ্ছি ওর সাথে আমি ফ্রেন্ডলি কথা বলবো। তো ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে। যখন আমার ক্লাসমেটে এরকম কথা বলে আমার ভাইয়ের কাছে, যে খুব ভালো মেয়ে ভাইয়া, ওর সাথে আমি কথা বলবো, তখন ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া আয়শা বললো যে তুই কথা বলিস ওর সাথে, তোরই ক্লাসমেট। ও তখন ওর সাথে কথা বলতে লাগলাম, মাঝে মধ্যে কথা বলতো, ফোন দিত। তো ও তখন মানে ওর সম্পর্ক ছিল, তো বলতো আমাকে বাবার সম্পর্কে আমাকে বলতো। মানে ওর প্রেমের একটা সম্পর্ক ছিল অন্য একটা মেয়ের সাথে। ছেলেটার নাম কি ছিল? সাদ্দামের সঙ্গে আপনি কথা বলতেন, আপনার ক্লাসমেট সে? হ্যাঁ। ওর আবার অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, সেটা আপনাকে বলতো? হ্যাঁ, আমাকে বলতো। আচ্ছা। তো আমাকে বলার পর এভাবে চলতেছিল। তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়ে গেল। আমি যখন আবার মানে প্রাইভেট পড়তাম না, তখন আবার মানে ক্লাসমেট একজনকে জিজ্ঞাসা করে না যে তুই ইন্টারমিডিয়েটের পরে কোথায় অ্যাডমিশন নিবি, একজনকে বলে না। তো আমি তখন বলতাম যে আমি কুমিল্লাতে বা ঢাকাতে অন্য কোনো জায়গায় পড়াশোনা করব, অ্যাটলিস্ট এখানে পড়াশোনা করব না, কুমিল্লা ভালো কোনো নাম দিলাম, একটা হাসি দিলাম, মানে অতটুকুই চলে আসলাম। তো ওখানে ওই হাসিটা দেখাটা ওনাদের পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর ওনারা চলে যাওয়ার পর আমি তো তখন পরীক্ষা দিব, পড়াশোনা করতেছি, আমি ওষুধ নিয়ে ব্যস্ত। পরের দিন ভাইয়াকে ফোন করা হলো যে আপনারা আসেন, আপনাদের বোন আমাকে পছন্দ হয়েছে, আপনারা আসেন। তো এটা পড়ার পর ভাইয়া গেল। যাওয়ার পর ভাইয়া ছেলের নাম জানলো, পরিচয় জানলো, সে কোথায় থাকে এতটুকু জানলো। জানার পর ভাইয়া যখন সবাইকে বললো যে এরকম ভাইয়ার ফ্রেন্ড সার্কেল আমাদের গ্রামের পাশাপাশি, তো ফ্রেন্ড সার্কেল জানানোর পর সবাই বললো যে হ্যাঁ ছেলে খুব ভালো, আর দেখতে মাশাআল্লাহ অনেক স্মার্ট, অতটুকুই মানে সবার পছন্দ হয়েছে। এবার ছেলে তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, সে পড়াশোনা কতটুকু করছে, এটা দেখার বিষয় না কারো। ছেলে দেখতে ভালো আর
মামাকে, আমার বড় মামাকে জানানো হলো। তো আমার বড় মামা তো আমাদের ফ্যামিলি সব কিছু, আমাদের এই যে ফ্যামিলিতে যত কিছু হোক বড় মামা আমাদের অনেক হেল্প করছে। আমাদের এখানে এতটুকু আজকে এখানে আসার পেছনে তো বড় মামা, এরকম আর কি। মামাকে বললো, মামাও বললো না ছেলে খুব ভালো, মানে মা বলছে কোনো সমস্যা নেই, রাজি হয়ে যা। তো সবার চিন্তাধারা এটা ছিল বাড়িতে কি আছে না আছে সেটা দেখার বিষয় না, বিয়ের পর তুমি কে ঢাকা রাখবে। রাজি হয়ে গেল সবাই। তো ভাই দেখে আসলো। পরের দিন আমি আমার ইকোনমিক্স পরীক্ষা চলতেছিলাম, পরীক্ষার জন্য আমি মানে প্রস্তুতি নিতেছি যে আমি পরীক্ষা দিতে যাব। তখন ভাইয়া বললো যে মেহমান আসবে, পরে যাস। তখন বিকালবেলা পরীক্ষা ছিল আমার, যে মেহমান আসবে পরে যাস। তো আমি বলছি, কি মেহমান আসবে? পরে বললো যে পরে মা বললো তোকে দেখতে আসবে, ভাবি বলে দেখতে আসবে, পরে যাস। তো আচ্ছা ঠিক আছে। তো ওনাদের সামনে ওনারা আসলো, ওনাদের সামনে নেওয়া হলো। ওনারা দেখলো আমাকে, শাড়ি পরিয়ে দেখলো, থ্রি পিস খুলে দেখলো, মানে যে থ্রি পিস পরিয়ে দেখলো, যেভাবে ইচ্ছা ওনারা দেখলো, আমাকে হাঁটালো, কথা বললো, ওনাদের সাথে খাওয়ালো, সব কিছু হলো। হওয়ার পর আমি পরীক্ষা দিতে চলে গেলাম, আর এদিক দিয়ে ওনারা থেকে গেলো আমাদের বাসায়। থাকার পর ওনারা কথা টথা সব কিছু ফাইনাল করলো। দিনটা ছিল সোমবার, যে বুধবার দিন ছেলে আসবে, মেয়ে যেহেতু এখন পরীক্ষা, তো কাবিনটা হয়ে যাবে। তারপর যার যার বাড়ি শেষে এতটুকু পরীক্ষার পর আর কি আমরা অনুষ্ঠান করব, অনুষ্ঠান করে আমরা বউ নিব, অতটুকু কথা শেষ। আমি বাড়িতে আসলাম। আপনি তো বুঝতে পারছিলেন যে আপনার বিয়েটা হয়ে যাচ্ছে? না, তখনও জানি না। মানে এত কিছু হচ্ছে, আপনি বাড়ির ছেলের সামনে যাচ্ছেন, হাসি দিয়ে চলে আসতেছেন, এটা তো বোঝাই যাচ্ছে যে কিছু একটা হচ্ছে। না, আমি তখন বুঝতে পারি না যে বিয়ে হবে আমার, মানে ওই তারপর মূলত ওই আপনার মা যে আপনার ফোনে একটা কনভারসেশন শুনেছিল যে আপনি ফোন দিয়ে না, আমার বাসায় ডিস্টার্ব হবে, এরপর থেকে আপনার ফ্যামিলি অনেক সিরিয়াস হয়ে গেছে, যেভাবে এটা না। তাহলে ওই যে আমি নাসিরের সাথে দেখা করছি, ওটা শোনার 15 দিন পরে এই ঘটনাগুলো হচ্ছে। আচ্ছা, তার মানে এই ঘটনার প্রেক্ষিতেই আপনার ফ্যামিলি চিন্তা করেছে বিয়ে সাথে দিয়ে দিই, তারপরে যা হওয়ার হবে। হ্যাঁ, আর ফ্যামিলি তো যে দুর্যোগ চলতেছে, বৈশাশুড়ি যুদ্ধ, বুঝতে পেরেছি। বলেন এইসব নিয়ে তো মানে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে ভালো হবে, এরপরে ছোট একটা মেয়ে আছে, ওটাকে পরে দেখা যাবে, এরকম কিছু আর কি। তখন আমি কলেজ থেকে আসলাম, পরীক্ষা দিয়ে আসার পর আর কি শুনলাম যে আমার বিয়ে ঠিক হয়েছে, বুধবার দিন বিয়ে হবে। আচ্ছা, মানে তখন তো আমি মানে কি করব বুঝতে পারতেছি না, যে হঠাৎ করে এটা কি, আর ওটা তো বলতে পারতেছি না। এখন তো বুঝতে পারলাম ওটা শোনার পরে এরকম হলো, আর ওটা কাউকে কিছু বলতে পারতেছি না, মেনে নিলাম, যা কপালে যা আছে তাই হবে, আর কোনো সিনক্রেট করিনি। না করার পর তখন কি হলো, বুধবারে ওরা আসলো। এখন আসার পর আর কি ওরা দেখলো, এখন আবার দেখবে, বিয়ে হবে আগে দেখবে, ছেলে দেখবে। তারা কিন্তু ছেলে দেখে নাই, ওর মা আর ওর বোন, ওর ভাই দেখলো আমাকে, কিন্তু ও দেখলো না। এখন ও আসলো, ও দেখলো। আপনি ছেলে দেখেছেন ওই সময়টাতে? না, আপনি না, ওকে আমি তখনও দেখিনি। আচ্ছা, দেখলো, দেখার পর বললো যে আচ্ছা আমার তো মেয়ে পছন্দ হয়েছে, আজকে ওর সবকিছু থাকুক, মানে আমাদের ভালো একটা আয়োজন করা হয়েছে। সবাই জানলো যে মানে ওর বিয়ে, নিপার বিয়ে, সবাই জানে এটা, সবাইকে মোটামুটি দাওয়াত দেওয়া হয়েছে, ছোটখাটো অনুষ্ঠান যাকে বলা হয় আর কি, মোটামুটি সবাই জানলো যে আমার বিয়ে আজকে। তো তখন বললো যে আমার মেয়ে পছন্দ হয়েছে। আচ্ছা, এটা তো আমাদের বাবা চাচা কাউকে আনেনি, শুধু ও আসলো ওর কোনো কয়টা ফ্রেন্ড নিয়ে। তখন সবার মনে খটকা লাগলো, কিছু নিয়ে আসেনি। একটা বিয়ে করতে আসবে, একটা শাড়ি তো নিয়ে আসবে, কিছু নিয়ে আসেনি। তো তখন সবার মনে একটা খটকা লাগলো, লাগার পর আর কি ওর যেটা হলো যে আমাকে ওর পছন্দ হয়নি। মানে বুঝলাম না ঠিক, আপনাকে থেকে পছন্দই করলো, আবার পছন্দ হয়নি বলতে? মানে ওর ফ্যামিলি পছন্দ করলো, ও এটা বললো আর কি, মিথ্যা বললো। আমার মেয়ে পছন্দ হয়েছে, আমি আগামীকাল আমার বাবাকে পাঠাবো, আমার কাকাকে পাঠাবো, পাঠিয়ে তারপর মানে বিয়ে ডেট ফিক্সড করবো। আচ্ছা, এটা বলে ও চলে গেল। এখন তো সবাই মোটামুটি বুঝতে পারলো যে কিছু একটা সমস্যা। পর ও ফোন দিয়ে বললো যে এরকম এরকম, এখন না বিয়েটা পরে, ওকে টেনশন করতে বলেন না, ওকে পড়াশোনা করতে বলেন। তো ওকে বিভিন্ন জন ভাইয়ের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল এসে মানে বিভিন্ন মানুষ বুঝালো, বা ওদের বাড়ি থেকে যখন ওদের বাড়িতে গেলাম তখন শুনতে পেলাম আর কি, আমার শাশুড়ি টাশুড়ি সবাই বুঝালো যে মেয়েটা ভালো, দেখ কিচ্ছু হবে না, বিয়ে কর, কি হয়েছে, কালো হয়েছে, তাতে কি, কিছু হবে না। এটা করে ওকে বোঝানো হলো। বোঝানোর পর পরের দিন বৃহস্পতিবার ও আবার ভাইয়ের সাথে মিট করলো যে আপনি আসেন, আপনার সাথে দেখা করবো। তো দেখা করার পর আবার বিয়ে ঠিক করলো শুক্রবার দিন আবার বিয়ে ঠিক করলো। এখন তার কিছু করা নাই, তখন ডিসিশন নিলাম যে আর মানে বিয়ে কারোর সামনে যাব না, পড়াশোনা করব। মাকে বলে দিলাম কারোর সামনে আমাকে নেবেন না, এটা খারাপ, জিনিসটা যে কত খারাপ হয়েছে, মানে মাকে বললাম যে বুঝতে পারছেন যে আমার বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে গেছে, গ্রামের বাড়িতে জিনিসটা অনেক খারাপ জিনিস, তো আমার আর দরকার নেই, আমি আর বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো। যখন আবার বিয়েটা ঠিক হলো, দ্বিতীয়বার আমি কিছু বলতে পারলাম না, চুপচাপ বিয়েটা করে ফেললাম। শুক্রবার দিন বিয়েটা হয়ে গেল। দ্বিতীয়বার বিয়ে ঠিক হয়েছে কিভাবে? মানে একজনের সাথে ফার্স্টের দিন বুধবার দিন বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আবার শুক্রবার দিন ও নিজেই ঠিক করলো ভাইয়ের সাথে এসে যে আচ্ছা ঠিক আছে, আমরা আগামীকাল যাব, বিয়ে হবে। মানে ছেলেটা আবার রাজি হয়েছে? হ্যাঁ, আবার রাজি হলো। ওকে বিভিন্ন সবাই নাকি নাম কি ছিল?
ওর নাম ছিল ফাহিম। ফাহিম, হ্যাঁ। ওকে। বিয়ে হওয়ার পর যখন ওকে আর আমাকে আর ওদের বাড়িতে না হয় না, আমাদের বাড়িতে রাখলো যেহেতু পরীক্ষা, তো ওকে আর আমাকে একটা ঘরে দেওয়া হলো। দেওয়ার পর ওকে আমি দেখলাম, ওকে দেখার পর তো আমি মানে পুরা প্রেমে পড়ে গেলাম। আসলে অনেক সুন্দর ছিল, মানে আমি ও হিসাবে আমি কিছুই না, মানে আচ্ছা। এতটা সুন্দর ছিল। কথা বলতেছে, তো একটা জিনিস খেয়াল করলাম যে সে আমার দিকে একটাবারও তাকায়নি। আচ্ছা। তখন অনেকটা খারাপ লাগলো যে সে আমার দিকে একটাবারও তাকায়নি। একটা মেয়ের কত চিন্তাধারা থাকে, একটা মেয়ে না সবাই একটা চিন্তাধারা